খুব গুছানো সহকারে ইনশাল্লাহ শেষ করে ফেলেছেন। আজকে আমরা আমাদের টোটাল ফিজিওলজি লেকচারটার আজকে ফার্স্ট ক্লাস। সো আমি আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি। আমাদের টোটাল যে লেকচার শিটটা আছে, আপনারা সেই লেকচার শিট অনুপাতে আমাদের সাথে আছেন, এবং আমরা টোটালি এই অক্সফোর্ড রিভিশন এবং হচ্ছে আপনার এসেনশিয়াল রিভিশন এই দুইটা বইয়ের আলোকে আমরা আমাদের যে লেকচার শিটটি করা, ওইখানে কোন পয়েন্টসটা অথবা কোনটা আপনার ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমরা আপনাদেরকে বলে দিব। এবং আমি এই কথাটিও আপনাদেরকে বলেছি যে যেই জায়গাটা আমাদের রিকলস থেকে এসেছে প্রিভিয়াসলি, আপনারা ওই জায়গাটা একদম রেড কালি দিয়ে দাগিয়ে আপনারা বলবেন যে ইট ইজ রিকলস কোশ্চেন, আমি যেখানে যেখানে আপনাদেরকে দাগিয়ে দিব। সো আজকে আমাদের টপিক হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি টপিক্স এর মধ্যে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনার ফ্লুইডস। হ্যাঁ, আগের যে অ্যাসিড বেস ব্যালেন্স, এই জিনিসটা হচ্ছে ভুলে যান। আমরা টোটালি অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ে একদম মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, তাদের কম্পেনসেশন, টোটাল অ্যানায়ন গ্যাপ, এটা নিয়ে আমরা আপনাদেরকে একটা কোশ্চেন মানে একটা আলাদা ক্লাস নেই। কারণ হচ্ছে এখনো আপনাদের অনেকে এই এজে এসেও একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি কমপ্লিট করতে গিয়েও দেখা যায় যে হচ্ছে আপনারা টোটালি এই জায়গাগুলো বেসিক আপনাদের ক্লিয়ার না। হ্যাঁ, সো এই গাইনির মতো একটা সাবজেক্ট, অথবা আপনি রয়্যাল কলেজে কাজ করতে যাবেন, বা বাংলাদেশের মতো একটা আমাদের এই যে আমরা টোটালি অনেক দেখা যায় যে প্রত্যন্ত জায়গাগুলোর পেশেন্ট ডিলিং করতে হয়, এই জায়গাগুলো রুগীগুলো আমাদের কাছে এতটা খারাপ কন্ডিশনে আসে, মাঝে মাঝে দেখা যায় যে একদম টোটালি আইসিইউ পর্যন্ত দেখা যায় 10+ একটা পিপিএইচ নিয়ে পেশেন্ট চলে আসে। সেই মুহূর্তে আপনি যদি একটা পেশেন্টের অ্যাসিড বেস স্ট্যাটাসে মেনটেন করতে না পারেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। সো চলেন আমরা আজকে আমাদের মেইন টপিকস হচ্ছে একদম ফিজিওলজির একদম বাচ্চা কালে, অর্থাৎ আপনি যেদিন মেডিকেল কলেজে চান্স পেয়েছেন সেদিন যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্লুইডস, তাই না? ফ্লুইডস থেকে যে কোশ্চেনটা এসেছে, সেই ফ্লুইডস মানে ফ্লুইডস যে টপিকটা আসছে, এই টোটালি বডির একটা ফ্লুইড ব্যালেন্স অথবা ফ্লুইড মেইনটেনেন্স, ফ্লুইড ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। একদমই আপনার হচ্ছে ইজি এই টপিকটা, কিন্তু এই টপিকটা থেকে টোটালি দেখা গেছে রিকলস যখন আপনাকে আমি 15 ইয়ার্স এর রিকলস আমাদের আগামী মাসে, যেহেতু আপনারা লং ব্যাচ যারা আছেন তাদের সবারই আমাদের লং ব্যাচের সাথে রিকলসটা টোটালি সব ক্লাস আপনাদের হচ্ছে, আপনারা জানেন যে এটা ক্লাসগুলো ইনক্লুডেড, এবং এখন আপনাদের উইকলি 2টা ক্লাস হয়। এরপরে কিন্তু আপনাদের রিকলসের জন্য উইকলি আরেকটা ক্লাস আপনাদের ভিতরে কিন্তু আমরা বলে দিব যে কবে কবে ওই রুটিনটা দিয়ে দিব। তাহলে আস্তে আস্তে আপনাদের কিন্তু পড়ার প্রেশারটা বাড়ছে, আর যারা জানুয়ারিকে টার্গেট করছেন তাদের কিন্তু এখন এই মুহূর্তে অবশ্যই সিরিয়াস হতে হবে। চলেন যে আমাদের ফ্লুইডস এর মধ্যে আমরা একটু দেখে নেই যে এখানে ওয়াটার ব্যালেন্স। আমরা হচ্ছে পানির উপরে ভাসায় একটা মানুষ। তার মানে কি, আমার হোল বডিতে যতই বলেন যে আমার অনেক ওয়েট বাড়ছে, সার্ফেস এরিয়া বেশি, পানি বেশি, ঠিক আছে, বাট বডি আমার টোটাল বডি ভলিউম যদি হয় 42 লিটার, অর্থাৎ আমরা সবসময় বলি যে 70 কেজি একটা নর্মাল, দেখা গেছে এই ফিজিওলজিতে আপনারা ম্যাক্সিমাম জিনিসই পড়বেন যে 70 কেজি একটা যদি আপনার হচ্ছে মেল অথবা হচ্ছে আপনার 70 কেজি ওয়েটের একজন নর্মাল পার্সন, যার বিএমআই অনুপাতে তার ওয়েট ঠিক আছে, তার যদি হচ্ছে 60% আপনার হচ্ছে 60% অফ টোটাল বডি ওয়েটের 60%ই থাকবে হচ্ছে আপনার কি কি থাকবে বলেন তো? ওয়াটার। কি থাকবে? আমার হচ্ছে যারা টোটালি অল টাইম ক্লাসের মধ্যে থাকে, রিমা মহন্ত আপু। টোটাল বডি ফ্লুইড আপ। হ্যাঁ, গুড। সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো? একদম ক্লিয়ার তো? জি আপু, জি শুনতে আপু। পাচ্ছি। ওকে, গুড। এই জিনিসগুলো আমরা একদম ফার্স্ট ইয়ারে খুব সুন্দর করে হচ্ছে পড়ে আসছি। আজকে আপনারা অনেকেই হচ্ছে জুমে ক্লাস করছেন, এটা একটা গুড সাইন। হ্যাঁ, এরপরে তো রেকর্ডেডটা দেখতে পারবেন, বাট এই এখন বুঝে যাওয়াটা রেকর্ডেডটা খুব বোরিং লাগে। তাহলে দেখুন, আর টোটাল এটা কিন্তু আপনাদের খুব অবাক হবেন, এই কোশ্চেনটা আপনাদের রিকলস এর কোশ্চেন, ঠিক আছে? এবং দেখেন টোটাল বডি ব্লাড ভলিউম কত লিটার? 5.6 লিটার, যেখানে হচ্ছে আমরা জানি যে ব্লাডের মধ্যে প্লাজমা থাকবে, মেইনলি আরবিসি থাকবে, রাইট? এই যে টোটাল 8% অফ ব্লাড ভলিউম, দিস ইজ প্রিভিয়াস কোশ্চেন, দ্যাট মিন্স রিকলস কোশ্চেন। ওকে, এরপর দেখেন ফ্লুইড লসেস। কেন আপনাদেরকে আমরা অক্সফোর্ড রিভিশন, আমরা কেন আপনাদেরকে ছোট ছোট নোট করে ওই নোটটাকেই হচ্ছে আপনাকে পিডিএফ আমরা দেখাই না? জেনেসিস স্টুডেন্টদের অল টাইম একটা অন্যরকম কনফিডেন্স থাকে যে তাদেরকে আমরা ওইভাবে করে 2-3টে, এবং আপনাদের দেখবেন প্রত্যেকটা টপিকের পর আমি অনেকগুলো করে কোশ্চেন্স দিয়ে দিয়েছি। দ্যাট মিন্স এই রিলেটেড টপিকের কোশ্চেন গুলো যেগুলো প্রিভিয়াসলি এসেছে অথবা আসতে পারে, সেই কোশ্চেন গুলো ইনক্লুডেড আছে, যার কারণে কিন্তু আপনারা বুঝতে পারেন যে হচ্ছে আচ্ছা এই টপিক থেকে এই টাইপের কোশ্চেন আছে। দেখেন এই একটা পেজ থেকে প্রিভিয়াসলি কতবার কোশ্চেন আসছে, দেখেন এখানে কি বলেছে। এই ফ্লুইডটা আপনার বডিতে, দেখেন এই যে আমাদের ফ্লুইডটা ডিফারেন্ট। এই যে আমি এতক্ষণ আপনাদের ক্লাসটাও একটু দেরিতে পিছিয়েছি, কারণ আমি আমার হসপিটাল থেকে এত জ্যাম আসতে অনেক আপনাদেরকে লেট করে ফেলেছি, সেটার জন্য আবারও সরি বলছি। কিন্তু ফ্লুইড লসেস অকার 4 রুটস। এই যে আপনার বডিতে যে 42 লিটার টোটাল আপনার হচ্ছে বডি যে ভলিউমটা সেটা আছে, ব্লাড আছে 5.6 লিটার, এই ফ্লুইড গুলো আপনার বডি থেকে 4টা রুটে আমাদের হচ্ছে বের হয়। তাহলে এই যে এক্সিট করে যে 4টা রুটে, সেটা হচ্ছে এই কার উপরে ডিপেন্ড করে? অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। দ্যাট মিন্স যখন টেম্পারেচার বেড়ে যাবে, আপনি এই যে সোয়েটার মাধ্যমে প্রচুর ফ্লুইড আপনার বের হবে। আপনার হিউমিডিটির উপর ডিপেন্ড করবে ডেফিনেটলি, এবং আপনি কতটুকু ইনটেক করছেন। ইনটেক বেশি হলে আউটপুট বেশি হবে না কম হবে বলেন? ইনটেক বেশি হলে বেশি হবে, আউটপুট বেশি হবে। এখন আপনার আউটপুট বেশি বডিতে হবে। আপনার হয়তোবা প্রতিদিন আপনার হচ্ছে 2.5 থেকে 3 লিটার আপনার বডির জন্য নিড, আপনি প্রতিদিন 5 লিটার পানি খাচ্ছেন, 6 লিটার পানি খাচ্ছেন, ডেফিনেটলি আপনি দেখবেন, আপনি যদি ডিহাইড্রেটেড পেশেন্ট না হন, তাহলে ডেফিনেটলি আপনার হচ্ছে বারবার আপনি ইউরিনেশনে যাবেন, ঠিক আছে? ওকে, এই যে এই কোশ্চেনটা আপনাদের প্রিভিয়াসলি হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, সেটা হচ্ছে, এবং ফিসেস এর কোশ্চেনটাও প্রিভিয়াস কোশ্চেন, সেটা হচ্ছে যে লাংস এর মধ্যে দিয়ে আপনার কত ml পার ডে হচ্ছে ওয়াটার এক্সপায়ার্ড এয়ারের সাথে যায়। দেখেন
400 ml পার ডে ওয়াটার ইজ লস্ট, এটা লস্ট হবে, হ্যাঁ, লস্ট ইন এক্সপায়ার্ড এয়ার। তারপর হচ্ছে আপনার ফিসেস 100 ml। এরপর হচ্ছে ইউরিন, দেখেন 1.5 লিটার পার ডে। ইনফিনিটি স্টার 1 পয়েন্ট, দেখেন মিনিমাম ইউরিন আউটপুট কতটুকু হতে হয় আপুরা, কতটুকু হতে হয়? 400 ml। 400 ml। যদি একটা মানুষের 400 ml এর কম হয় সেটাকে আমরা কি বলি আপুরা, কি বলি? অলিগিউরিয়া। অলিগিউরিয়া বলি। তাহলে এখন দেখেন, তাহলে এখন এখন থেকে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার ইউরিন পার ডেতে মিনিমাম 1.5 লিটার পার ডেতে আমার ইউরিন হচ্ছে আপনার আউট হতে হবে। আচ্ছা বলেন তো পার মিনিটে কতটুকু যেতে হয়? কে পারেন? ইউরিন আউটপুট এই এই 1.5 লিটার থেকে বের করা যায়। ধরেন এখন আপনার একটা পেশেন্টকে আপনি হিস্টেক্টমি করেছেন, হ্যাঁ, আপনাদের তো ক্লিনিক্যাল প্রচুর আসে, তাহলে ওই হিস্টেক্টমি করার পরে আপনাকে ম্যাডাম বলেছে দেখো তো ওর ইউরিন আউটপুট কেমন। এখন কি আপনি হচ্ছে পুরো একদিনের ইউরিন আউটপুট দেখবেন নাকি লাস্ট 10 মিনিটস এর? আচ্ছা আধা ঘন্টা হয়েছে অপারেশন করেছি, দেখি তো এখন কতটুকু আউটপুট। তাহলে আপনাকে নিশ্চয়ই পার মিনিটে কতটুকু এটা জানতে হবে। বুঝতে পেরেছেন কিনা? তাহলে বলেন তো পার মিনিটে ইউরিন আউটপুট কতটুকু হবে? 0.5 কি আবার একটু বলি, মানে একটু মনে করায় দেই, নাকি ভুলেই গেছেন যে আপু যতই আপনি গুতাগুতি করেন আমাদের থেকে অ্যান্সার বের হবে না? না, পার মিনিটে কাউন্ট করা হয় না, যেটা আমরা কেজিতে করছিলাম যে 30 to 40 ml পার কেজি পার ডে। না না, 30 to 40 ml পার কেজি পার ডে ইনটেক তো করছিলাম, হ্যাঁ, এটা তো ফ্লুইড মেইনটেনেন্স, আমি তো হ্যাঁ ইউরিন ইনটেক ছিল, কিন্তু মানে কত মিনিটে কতটুকু যায় এটা অবশ্য জানা নেই। আচ্ছা শুনেন 0.5 ml, 0.5 ml, এটা যদি আমি বলি যে 0.5 ml টু 1.5 ml হচ্ছে, অথবা আমরা এমএল অথবা সিসিও বলা যায় পার কেজি পার আওয়ার, হিসাব করে দেখবেন এভাবে আপনার হিসাব মিলে যাবে। তাহলে এইটাও আপনাদের জানতে হবে যে কতটুকু অ্যাডাল্টে আমাদের আপনি একটু একক সহকারে লিখে দিবেন প্লিজ একটু হ্যাঁ স্ক্রিনে। হ্যাঁ অবশ্যই, দেখেন 0.5 ml টু 1.5 সিসি, এটা নরমালি আমরা ইউরোলজিতে যখন পড়েছি তোমরা সিসি বলতো স্যাররা, এটা কিন্তু আপনাদের লাগবে সিসি পার কেজি পার আওয়ার। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? জি আপু। আচ্ছা তাহলে হচ্ছে এখন বলেন তো নরমাল ইউরিন আউটপুট আপনার হচ্ছে পার আওয়ারে কতটুকু হবে মিনিমাম, অন্তত মিনিমাম 30। গুড। আপনার দরকার যে আপনার 30 ml, এই তিনটা নোটে কিন্তু করে রাখেন, 30 ml পার আওয়ার হবে। এখন আপনার ম্যাডাম যখন আপনাকে বলেছে দেখে আসো তো ওর ইউরিন আউটপুটটা ভালো আছে কিনা, আপনার দেখা যায় একটা রুটি করলেই তো দেখা যায় ওটা আমরা সবার আগে দেখি। আমরা গাইনোকোলজিস্টরা তো সবচেয়ে ভয় পাই যেটা নিয়ে, সেটি হচ্ছে আমাদের ইউরেটার নিয়ে, তাই না? কারণ আমাদের ইউটেরাসের একদম রিলেশনে ল্যাটারালি তো ইউরেটার। তো এই জন্য দেখা যায় ইউরেটার ইনজুরি হলো কিনা, আসলে কি আমাদের হচ্ছে ইউরিন আউটপুটটা ভালো আছে কিনা, ব্লাডার কোনোভাবে ইনজুরি করে ফেললাম কিনা। এই জন্য আপনাকে জানতে হবে যে 1.5 লিটার পার ডে হচ্ছে ইউরিন আউটপুট আপনার হচ্ছে বের হবে। ওকে ঠিক আছে বুঝলাম। এবং 400 ml হচ্ছে ইউরিন আউটপুট পার ডেতে অবশ্যই থাকতে হবে, মানে না হলে হচ্ছে আপনার সেটা অলিগোইরিয়া হয়ে যাবে, একেআই এর দিকে ডেভেলপ করবে। এবং 0.5 ml টু 1.5 সিসি পার কেজি পার আওয়ারে হবে। আর এমএল যদি আমি বলি তাহলে আপনি দেখলেন যে 30 মিনিট আগে আপনার যদি হচ্ছে অপারেশনটা হয়েছে, এখন যদি আপনি মোটামুটি 12, 15 বা 20 পেয়ে যান, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ইয়ে থাকলে দেখা যায় আধা ঘন্টায় 20-30 হয়ে যায়, তখন আপনি বলবেন হ্যাঁ ম্যাম আপাতত ভালো আছে। এরপরে তো আমরা 2 আওয়ারলি অবশ্যই পোস্ট অপে ফলো আপ করি। আপু বুঝতে পেরেছেন? আচ্ছা এখন দেখেন আপু, আপনি যখন আপনার দেখবেন আমরা একটা পেশেন্ট আমাদের কাছে যখন আসে আমরা তাকে হচ্ছে একটা ফ্লুইড দিই তার বডি নিড অনুপাতে। তো 30 ml পার কেজি পার ডে অনুপাতে আমরা তাকে ফ্লুইড দিই, এটা হচ্ছে মেইনটেনেন্স ফ্লুইড। যখন সে ফার্স্টে আসে তখন আমরা তাকে একটা লোডিং হচ্ছে ধরেন ওটির আগে একটা লোডিং আপনার হচ্ছে হার্টসাল দেখা গেল দিয়ে দিলাম, সেটা হচ্ছে তাকে একটু আমরা ডিহাইড্রেটেড বা অন্য কিছু থাকলে যাতে আপনার রুগীটা যাতে কোনোভাবেই হচ্ছে হাইপোটেনশন বা ডিহাইড্রেশনে না থাকে, আমরা তাকে একটা বা কোনো ইলেকট্রোলাইট হচ্ছে ইমব্যালেন্সে না থাকে, আমরা তাকে ফ্লুইড দিয়ে ওকে ঠিক আছে আমরা তাকে ওটির জন্য প্রিপেয়ার করলাম। এরপরে যখন পোস্ট অপারেটিভলি আমরা কি করি, পার কেজি বডি ওয়েট অনুপাতে মেইনটেনেন্স একটা ফ্লুইড ব্যবহার করি 30 ml পার কেজি পার ডে। ওকে, তাহলে এতটুকু কি বোঝা গেছে? জি আপু। আপু ওই যে ইউরিন আউটপুট বললেন 0.5 থেকে 1.5 সিসি পার কেজি পার আওয়ার, এরপরে যে বললেন 30 ml পার আওয়ার, এটা বুঝিনি, এটা কিসের? এটা তো 30 ml পার আওয়ার, এটা তো পার কেজি। এখন আপনি হিসাব করেন 70 কেজির একটা মানুষের যদি 0.5 হিসাব করেন কত আসে? 30 আসে না? 30 আসে কিনা? মিনিমাম যদি 0.5 করেন তাহলে 70কে 0.5 দিয়ে গুণ করলে কত আসবে? এই আমাকে অ্যান্সার করছিল কে? রিমা আপু অ্যান্সার করছিল না? 30 বলছিল কে? সে তো নিশ্চয়ই বুঝে 30 to বলেছে। 40 আপু আমরা বলছিলাম। হ্যাঁ যে রিমা আপু বা যেই বলেছে এটা 30 টু 40, হ্যাঁ তাই না রিমা? রিমা আপু আপনি 30 বলেছেন কোন সেন্সে? যে আপু আপনি তো আমাকে 70 কেজি পেশেন্টের কথা বলছেন, তাহলে 70 কেজি পেশেন্টের আমি 0.5 দিয়ে পার কেজি পার আওয়ার, তাহলে পার আওয়ার এখন তার ওজন হচ্ছে 70, তাহলে 0.5 ইনটু 70 পার আওয়ার 535 হয়তো, এটা হচ্ছে আমাদের গ্রস ছিল 30 থেকে 40। আমরা নরমালি যখন কোনো পেশেন্টকে দেখি
যেমন মনে হুম করেন যে ইক্লামশিয়া প্রি এক্লামশিয়া এইসব পেশেন্টের হুম যখন আমরা হুম ইউরিন হুম আউটপুট হুম দেখি তখন হুম ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড হচ্ছে 30 পার আওয়ারে হুম 30 ml আছে কিনা গুড এটা গুড, চেক করার পরে কারণ আমাদের এইটা প্রত্যেকটা যে এবং ইউরোলজিস্টরাও দেখেন, আমি কিন্তু একদম ইউনিভার্সালি হচ্ছে 30। কেন 30 এই জিনিসটা চিন্তা করে ইউনিভার্সালি বলেছে 30। আমি জাস্ট মেকানিজমটা বলেছি। আমি এখন চাইলে এই পেজটা আপনাদেরকে 2 মিনিটে বলে দিতে পারতাম, এটা পড়বেন এটা পড়বেন এটা পড়বেন, কেন ভেঙে ভেঙে বলে দিয়েছি, কারণ যাতে আপনি একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনার ইউরোলজির অন্তত এই ন্যূনতম বেসিক নলেজটা থাকে। বুঝতে পেরেছেন না পুরা? এখন কি ক্লিয়ার যে আপু আমাকে কোশ্চেন করেছেন? জি আপু clear। গুড গুড, তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, আচ্ছা তারপরে চলে আসেন যে হরমোন দ্যাট রেগুলেট এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম। তো এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউমের ক্ষেত্রে কিছুই ডিরেক্ট হরমোন আমাদেরকে হেল্প করবে। এখন ডিরেক্ট হরমোনের মধ্যে আমরা অলরেডি গতদিন কি হরমোন পড়ে এসেছি বলেন তো আপুরা? এডিএইচ। আমরা এডিএইচ নিয়ে একটা খুব আপনার হচ্ছে একদম হট একটা রিকলস পড়েছি, কি এটা কোথায় কাজ করে, তাই না? এটা পড়েছি না রিকলসে? হুম কোথায় কাজ করে এডিএইচ? তাহলে কোথায়? সিডি কালেক্টিং ডাক্ট আপু। কোথায়? সিডি গুড, সিডি আপু, কালেক্টিং এডিএইচ ডাক্ট। হচ্ছে হ্যাঁ সিডিতে। আর আমরা পড়েছি অ্যালডোস্টেরন কোথায়? অ্যালডোস্টেরন আমি ডিসিটি যেটা প্রতিদিন একবার করে বলবো, কারণ এই দুটার মধ্যে একটা আসে ডিসিটি প্রতিবার রিকলসে। গুড, ডিসিটি। তাহলে আমরা দুইটা পড়া পেরে গেছি। তাহলে ডিরেক্টলি কাজ করবে এডিএইচ, একটা এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, স্বাভাবিক, এটার নাম অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। যখন বেশি বেশি পানি বের হয়ে যাচ্ছে তখন সে ডায়ুরেটিসিসটাকে অ্যান্টি করে দিবে, অর্থাৎ ধরে রাখবে। এরপর দেখেন ইনডিরেক্টলি আমি আপনাদেরকে এএনপি নিয়েও পড়িয়েছি, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। আমি বলেছি না যখন অ্যাট্রিয়াল অনেক বেশি ভলিউম ওভারলোড হবে তখন সে নাট্রিউরেসিস করে দিবে, বেশি বেশি সোডিয়াম বের করবে, তার সাথে পানি বের করে দিয়ে এএনপি কাজ করবে। পড়িয়েছিলাম কিনা বলেন? এএনপির কথা বলেছি কিনা যে অ্যাট্রিয়াল, তাহলে কি সে মেনলি অ্যাট্রিয়াতে কাজ করবে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, হ্যাঁ বলেন, কেউ কোশ্চেন করছিলেন আমাকে? না আপু। আচ্ছা গুড। তারপরে দেখেন অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, এরপর রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, এটাও আমরা এলকেএল সিস্টেম দিয়ে পড়ে এসেছি, এলকেএল সিস্টেম দিয়ে পড়ে এসেছি। এইটা প্রাইমারিলি কি করে? প্লাজমা অসমোলারিটিটাকে এবং ইনডিরেক্টলি ব্লাড ভলিউমকে আমাদের হচ্ছে মেইনটেইন করে। তাহলে প্রাইমারি প্লাজমা অসমোলারিটি মানে কি আপুরা বলেন তো? একটা প্লাজমা অসমোলারিটি যে আমরা বলি এটা মানে কি? প্লাজমাতে কতটুকু ব্লাডের যে আমাদের অসমোলারিটি আছে এটা যে মেইনটেইন আছে? করতে এটা কি মানে প্রাইমারি রেগুলেশন আর কি। গুড, প্রাইমারি রেগুলেশন। এবং ইনডিরেক্টলি ব্লাড ভলিউম ভায়া অ্যালডোস্টেরন, তার মানে কি আপনার রেনিন অ্যাঞ্জিওটেনসিন হচ্ছে আমরা সিস্টেমটা ভায়া অ্যালডোস্টেরন দিয়েও কাজ করে, যার কারণে কিন্তু আপনারা অনেক জায়গায় পড়েন যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, পড়েন না পুরা? বলেন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তাহলে এই যে আপনাদের আরেকটা নলেজ হয়ে গেল, যেটা আমরা এফসিপিএস অথবা রেসিডেন্সির জন্য পড়ি, যে প্রাইমারি মানে আমরা পড়ি যে হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, কিন্তু কোনটা ডিরেক্টলি কাজ করছে কোনটা ইনডিরেক্টলি কাজ করছে এটা আমরা আরেকটু ভালোভাবে জানলাম, যে অ্যালডোস্টেরনের সাথে সে ইনডিরেক্টলি কাজ করছে। তারপর দেখেন আপু কিছু মাইনর রেগুলেটরস উইথ সাম ইফেক্টে, কিছু গ্লুকোকর্টিকয়েড আর ক্যাটেকোলামাইন্স, কি ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, সবগুলোর ছোট ছোট ইপিনেফ্রিন বা অ্যাড্রেনালিনের ছোট ছোট করে কাজ পড়ে আসছি না? বলেন পড়ে আসছি কিনা? জি আপু। রিমা আপু বলেন তো, বলেন। অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিনের একটা কাজ বলেন শুধু, যেটা একদম আইসিইউতে আমরা নরঅ্যাড যে ধুমায়া নরঅ্যাড ইউজ করি, বলেন একটা কাজ বলেন। মানে একদম হাইপোটেনসিভ পেশেন্টকে যেটা দেই সেটা মানে আমার প্রেশার বাড়ানোর জন্য। প্রেসার বাড়ানোর জন্য। অ্যানাফাইলেকটিক শকেও আপু দেই আপু। হ্যাঁ অ্যানাফাইলেকটিক দিই, কারণ কি ওই যে মানে hypotension। হাইপোটেনশন হয় তখন সেখান থেকে বিপি বাড়ানোর জন্য, আপনার বডিকে টোটালি হোমিওস্ট্যাসিসে আনার জন্য। অসমোসিস, মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম লো সলিউট কনসেন্ট্রেশন টু হায়ার সলিউট কনসেন্ট্রেশন, অবশ্যই সেমি পারমিয়েবল। অবাক হবেন আপনারা, এরকম ছবি দিয়ে দেয়, এগুলো কিন্তু আমি ইন্টারন্যাশনালি এই ছবিগুলো পাওয়া, আপনারা কিন্তু সব রিকলস এর বইয়ে পাবেন না। সো আমি আমার ফিজিওলজিটা সবকিছু গুছিয়ে দিচ্ছি। এখানে এত বেশি সলিউট দিবে, প্রচুর সলিউট দিবে যে আপনার হচ্ছে, আর এখানে কম সলিউট দিবে। এখন এখানের পর্দাটাতে সেমি পারমিয়েবল, মানে এরকম একটু একটু পারমিয়েবিলিটি দেখায় দিবে। এখন এটাতে হচ্ছে বেশি, এটাতে কম, তাহলে কি এটা অসমোসিস হবে? না হবে না। আচ্ছা তাহলে এটার নাম কি হবে? ডিফিউশন। ডিফিউশন হবে ডিফিউজ। কিন্তু ডিফিউশনে কি সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে? লাগবে না। লাগবে না। তাইলে দেখেন আপনাদের কি করবে, এখানে একটা বেশি বেশি করে সলিউট দিয়ে দিবে, এখানে কম সলিউট, আর মাঝখান দিয়ে হচ্ছে দেখাবে যে এখানে যাচ্ছে। তো আপনি বেশি জিনিস থেকে কম জিনিসে যাচ্ছে, আমাদের দেশের ডিগ্রি গুলাতে অনেক কথা বলে, ওরা একটা ফিগার দিয়ে আপনার নলেজ যাচাই করে ফেলে, যে বাবা এবার তুমি বলো তো যে এখানে এটার নাম কি, এটার নাম হচ্ছে ডিফিউশন। আর যখন আপনাকে এরকম করবে যে একটা কম সলিউট দিবে আর এখানে হচ্ছে অনেক বেশি সলিউট দিবে, এবং মাঝখানে একটা মেমব্রেন দিয়ে দেখাবে যেখান দিয়ে মাঝে মাঝে কিছু কিছু যায়, তার মানে কি সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়েছে, কম থেকে বেশিতে গিয়েছে, তাহলে সেটা কি হবে আপুরা? অসমোসিস হবে। ঠিক আছে, শুধু এই লাইনটাই, এক্সট্রা কিন্তু অনেক কিছু করতে হবে না, শুধু এই লাইনটা পড়লেই হবে আপুরা। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এরপরে চলে আসেন আরেকটা সহজ প্রশ্ন বলি, এটাও আরসিওজিতে এসেছে। আপনারা মানে মাঝে মাঝে বলেন না আপু, এটা আরো 1 মাস পরে বলবেন যে আপু এমআরসিওজি কে ভর্তি হওয়ার সময় যতটুকু না ভয় পেয়েছি, আপনাদের কাছ থেকে কোচিং মানে ক্লাস করার পরে এখন একটু একটু ভয় কমছে। কেন কমছে? কিছু কিছু কোশ্চেন পাবেন আপুরা, এগুলো এত ইজি এবং আসবেই, ওইটা দিয়ে আপনি অনেক মার্কস তুলবেন। ঠিক আছে, এখন দেখেন আপুরা, এই যে আপনার 70 কেজি মানুষটার
টোটাল তার এক্সট্রা সেলুলার ভলিউমটা হচ্ছে 14 লিটার আর ইন্ট্রাসেলুলার হচ্ছে 28 লিটার। এই যে এক্সট্রা সেলুলার কত এবং ইন্ট্রাসেলুলার কত, এটা পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এটা একটু অবাক কর বিষয় না বলেন? আমাদের দেশে কিন্তু আবার এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এফসিপিএস বা এমএসএ আসে না, আসে বলেন? আসে না কিন্তু। তো এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় এসেছে রিকলসে। তাহলে ইন্ট্রাসেলুলার মনে রাখবেন, সেলের ভিতরে, সেলটাকে বাঁচিয়ে রাখার জন্য সেলের ভিতরেই আমার ফ্লুইড বেশি থাকতে হবে, সেইটা হচ্ছে 28 লিটার, এক্সট্রা সেলুলার 14 লিটার। এরপরে এই 14 লিটারের মধ্যে আপনার কি আছে? প্লাজমা আছে যেটা হচ্ছে 3.5 লিটার, আপনার হচ্ছে ইন্টারসেলুলার 28 লিটার গেল, এখানে ট্রান্সসেলুলার, ইন্টারস্টিশিয়াল আছে, ট্রান্সসেলুলার আছে, ডিফারেন্ট ক্যাটাগরির ফ্লুইড আছে। তাহলে মেইনলি 28 আর 14 মানে আপনার হচ্ছে ইভেন অনেক সময় কি দেয় জানেন? এক্সট্রা সেলুলার ইসিএফ মানে আপনার হচ্ছে ইকুয়াল, মানে আপনার হচ্ছে রেশিও আইসিএফ। তখন এই ইসিএফ এ দিয়ে যায় হচ্ছে আপনার 1, আইসিএফ হচ্ছে দিয়ে দেয় 2। তাহলে বলেন তো এটা কি ঠিক আছে কিনা? 1:2 অনুপাতে থাকে না, ইসিএফ বেশি থাকবে। না 2:1 হবে না না, ঠিকই তো আছে। ঠিকই তো আছে। প্রথমে কিন্তু বলে ফেলছেন। এই যে অলরেডি আরসিওজি তে যায় নাই, আরসিওজি তে যাওয়ার আগেই ডিপ্লোপিয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, না ঠিকই আছে আনসার, তাই না? 1:2 অনুপাতে। তাহলে এভাবে এরকম করে আপনার হচ্ছে এই রেশিও করেও দিতে পারে। যেটাই দিক বাবা, আমি যদি জানি যে ইসিএফ এ কম থাকবে, আইসিএফ এ বেশি থাকবে, সেটাকে যত পারে সে ঘুরাক, আমার কোনো সমস্যা নেই। তারপরে চলে আসেন আপু, এবার হচ্ছে এই যে আমরা অসমোসিসের পরে ভালো করে দেখেন অসমোসিসের মুভমেন্টটা। এরপর দেখেন অপোজ দা বাই হাইড্রোস্ট্যাটিক পাওয়ার, এটা আপনাদের কোনো দরকার নাই। অসমোলারিটিটার শুধু এক লাইনে জানবেন যে অনেক সময় কি করে 3-4টা ডেফিনেশনকে একসাথে দিয়ে যে কোনো একটা ডেফিনেশনকে রাইট বলে, ওইটাও আপনাদের পরীক্ষা আসতে পারে। তাহলে ডিফাইন্ড অ্যাজ আ নাম্বার অফ স্মল সলিউটস পার লিটার ইন আ সলিউশন, এটাই তো অসমোলারিটি, কতটুকু সলিউট আছে। যত বেশি সলিউট থাকবে তত বেশি অসমোলারিটি হবে। এবং এই হচ্ছে আপনার এই আপনার যে কোনো একটা সলিউটের কনসেন্ট্রেশন বের করি আমরা কি দিয়ে? অসমোলারিটি দিয়ে আমরা বুঝে ফেলি যে আচ্ছা। তারপরে আমরা দেখেন অসমোলারিটি ইজ মেজার্ড অসমোল আর সলিউটস পার কিলোগ্রাম, অর্থাৎ আমরা যে বলি মিলি অসমোল পার কেজি অথবা মাইক্রো অসমোল পার কেজি, এভাবে করে আমরা তার মেজার করি। এটা কোনো দরকার নেই। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু সলিউট আছে, ওই সলিউটটা আমরা হচ্ছে অসমোল পার লিটারে আমরা বের করি। এই যে ফ্রিজিং পয়েন্ট, তারপর হাইড্রোস্ট্যাটিক পাওয়ার, এগুলো পরীক্ষায় আসে না, সো আমরা জানবো না। যে লাইনগুলো শুধু আমি দাগাবো ওই লাইনগুলো পড়বেন, কম পড়বেন, কম মনে রাখবেন, বেশি পরীক্ষায় অ্যান্সার করে আসবেন। এই থিওরিতে চলে। এরপর চলে আসেন আমাদের ক্লাসটা কি অনেক সুন্দর শুরু হইছে না? অ্যাসিড বেস দিয়ে ব্যালেন্স দিয়ে না 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 না, আমি তো বলছি আমি অ্যাসিড বেসের ক্লাসটা টোটাল আলাদা নেই, সবসময় আমি আলাদা নেই। না আপু 5টা থেকে তো শুরু হওয়ার কথা ছিল, আমি তো এখন ঢুকলাম। আমি তো এসেই বললাম যে আমি একটু লেট, আমি জ্যামে এমন ভাবে আটকেছি আপু, দেখেন না, আমি নিজেই তো গ্রুপে আপনাদেরকে বলে দিয়েছি যে আপু আমি মানে আসতে পারছি না। আমাদের ক্লাসটা কোথা থেকে শুরু হয়েছে দেখেন, আমি দেখিয়ে দিই। এই যে দেখেন, আমাদের ওয়াটার ব্যালেন্স থেকে ক্লাস শুরু হয়েছে, হরমোন রেগুলেট থেকে শুরু হয়েছে, অসমোসিস মাত্র পড়িয়েছি। ঠিক আছে, ওকে। জি বুঝতে পারছি। হ্যাঁ, তারপর চলে আসেন প্লাজমা অসমোলারিটি। তাহলে প্লাজমা অসমোলারিটি কত এখানে মুখস্থ করেন, কত থাকবে? কত কত এটা রিকলস। প্লাজমা অসমোলারিটি কত? 300 মিলি অসমোল পার লিটার। আচ্ছা আপু, বাচ্চাকাল থেকে পড়ে আসছেন না যে একটা পেশেন্টের হচ্ছে আপনার সোডিয়াম কত থাকে? 135 থেকে কত? 145। আপনারা এটাও অবাক হবেন, এটাও আপনাদের আসে, এটাও রিকল সলভ করতে গেলে পাবেন যে সোডিয়ামের নর্মাল লেভেল কত? 140 বা 42 বা 45 এরকম থাকে, যেটা থাকবে আপনাদের ওইটাই দিবেন। তবে এমন কোনটা দিবে না ধরেন 140 দিবে, 42 দিবে, 45 দিবে, 135 দিবে, আপনাদেরকে হ্যাজার্ডে ফেলবে না, যে কোনো একটাই দিবে। বাকিগুলো দিবে সব পটাশিয়ামের লেভেল 3.5, 3.1, 2.1 এরকম করে দিবে। তাহলে সোডিয়াম আর ক্লোরাইড যেহেতু তারা বন্ধু, একসাথে থাকতে পছন্দ করে, দুজন একই ক্যাটাগরির মোটামুটি। আর পটাশিয়াম নরমালি আপু আমরা 3.5 থেকে 5 করেছি, তাই না? বলেন তো আমরা আমাদের বইতে জ্ঞানিং এ, তাই না? না 4.5 আছে, তবে আমরা যদি জ্ঞানং বা গাইটন এরকম ছিল মনে হয়। হ্যাঁ, আমরা 3.5 থেকে 4.5 পড়ি, বাট মনে রাখবেন গাইটন, জ্ঞানম প্লাস অ্যানাদার বিআরএস সবকিছু মিলে আমরা একটা রেঞ্জের মধ্যে সবসময় বলি 3.5 to 5। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে আপু। তারপর হচ্ছে দেখেন আপুরা, গ্লুকোজ থাকবে কতটুকু? 5, আর হচ্ছে ইউরিয়াও 5। অ্যানায়ন কোনো দরকার নেই, অ্যানায়ন পরীক্ষায় কখনোই আসে না। তাহলে সোডিয়াম পটাশিয়ামের এই, আর হচ্ছে পটাশিয়াম 4, এটা একটু মাথায় রাখবেন। শেষ। এরপর চলে আসেন যে স্টার্লিং ল অফ ক্যাপিলারিজ। আপুরা এই স্টার্লিং ল থেকে কখনোই আপনার হচ্ছে প্রশ্ন আসেনি। শুধু স্টার্লিং ল থেকে যেই দুইটা জিনিস লাগবে, যে স্টার্লিং ল কি জিনিস, কখনো আপনাকে হয়তো এরকম করে পরীক্ষা দিয়ে দিবে। আপুরা এই যে একটা আর্টারি, সে তার সার্কুলেশন এখানে আসে, আর এই যে একটা ভেইনের সার্কুলেশন এদিক দিয়ে আসে, তারা কোন জায়গায় মিলিত হয়? এটার নাম কি বলেন? ক্যাপিলারি। এটা ভেইন, এটার নাম কি? ক্যাপিলারি। এই আপনার হচ্ছে ক্যাপিলারিতে একটা স্টার্লিং ল ফলো করে এই ব্লাডটা আপনার যে চাপ দিচ্ছে। তাহলে এই লটা ফলো করার জন্য দেখেন ভালো করে, সেটা ডিপেন্ড করে অনকোটিক প্রেসার। অনকোটিক প্রেসার কার উপরে ডিপেন্ড করে? কতটুকু প্রোটিন আছে তার উপরে ডিপেন্ড করে কিনা বলেন? করে কিনা? আচ্ছা, আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি? সেখানে কতটুকু কি আছে? পানি আছে। তাহলে এই যে আপনার এই ক্যাপিলারিতে
ক্যাপিলারিতে আপনার কতটুকু প্রোটিন আছে, দ্যাট মিনস অনকোটিক প্রেশার, কতটুকু পানি আছে, দ্যাট মিনস হাইড্রোস্ট্যাটিক প্রেশার। দিস ইজ আপনার হচ্ছে দেখেন ভালো করে দেখেন, এই যে স্টার আপনার হচ্ছে আমরা যে স্টার্লিং ল বলি, এটা একটু আসেন দেখি। সরি, এই যে দেখেন, রেফার্স টু, শুধু একবার একটু পড়বেন, এরপরে আর পড়বেন না, জাস্ট একবার দেখেন। রেফার টু ফ্লুইড ভলিউম অ্যাক্রস ক্যাপিলারি মেমব্রেন অ্যাজ আ রেজাল্ট অফ ফিল্ট্রেশন, মানে ফিল্ট্রেশনের সময় ক্যাপিলারিতে কতটুকু আপনার হচ্ছে ফ্লুইড মুভমেন্ট হচ্ছে। স্টার্লিং ফোর্সেস শো দ্য রিলেশনশিপ বিটুইন হাইড্রোস্ট্যাটিক এন্ড অনকোটিক প্রেশার। তাহলে কখনো যদি আপুরা 5টা স্টেম দেয়, ওই স্টেমের মধ্যে বিভিন্ন স্টেম গুলো ফলস, কিন্তু আপনাকে দিয়ে দিল স্টার্লিং ল ফলোজ দ্য রিলেশনশিপ বিটুইন হাইড্রোস্ট্যাটিক এন্ড অনকোটিক প্রেশার। ট্রু হবে না ফলস হবে? ট্রু। ট্রু। ট্রু, গুড। এবার আসেন নেট ফিল্ট্রেশন প্রেশার। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন আপুরা, 1 মিনিট। আমি আচ্ছা আসেন তাহলে, তারপরে দেখেন আপুরা, তাহলে এবার আসেন যে একটা নেট ফিল্ট্রেশন প্রেশার। নেট ফিল্ট্রেশন প্রেশার, আচ্ছা একটা আপনার এই যে মনে করেন ক্যাপিলারি দিয়ে, আপু আমি যদি এখন আপনাদেরকে পড়াই যে আপু এই যে ক্যাপিলারি দিয়ে কতটুকু জিনিস ফিল্ট্রেট হবে রেগুলার, তাহলে এই নেট ফিল্ট্রেশন প্রেশারটা কার উপরে ডিপেন্ড করে? দেখেন প্রেশার প্রমোটিং ফিল্ট্রেশন। এবং আইওপি মানে কি বলেন তো? আইওপি বলেন। ইন্টারস্টিশিয়াল অনকোটিক প্রেশার, অনকোটিক প্রেশার মানে ইন্টারস্টিশিয়াল। আপনার হচ্ছে ইন্টারস্টিশিয়ামে কতটুকু, হ্যাঁ কতটুকু আপনার হচ্ছে অনকোটিক প্রেশার আছে, বুঝতে পেরেছেন? তাহলে মাইনাস হচ্ছে প্রেশার প্রমোটিং রিঅ্যাবজর্পশন। এইখান থেকেও আপনাদের নেট ফিল্ট্রেশন প্রেশারে শুধুমাত্র মনে রাখবেন, নেট ফিল্ট্রেশন প্রেশারে আমার হচ্ছে কি প্রেশার প্রমোটিং ফিল্ট্রেশন, বিএইচপি মানে কি দেখেন, বিএইচপি মানে কি ব্লাডের হাইড্রোস্ট্যাটিক এন্ড অনকোটিক প্রেশার, ঠিক আছে? হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এই যে দেখেন ব্লাডে কতটুকু হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে কতটুকু হচ্ছে আপনার বডিতে, মানে পানির কতটুকু প্রেশার আছে, আর হচ্ছে আপনার কতটুকু হচ্ছে প্রোটিনের প্রেশার আছে। কিন্তু আপুরা আমি আপনাদেরকে এখান থেকে কখনোই বলি না যে আপনারা পরীক্ষার আগের দিন এই জায়গাগুলো পড়বেন, সবসময় মনে রাখবেন স্টার্লিং ল ফলোস করবে দুইটা জিনিসকে, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক এবং অনকোটিক প্রেশারকে। আর যদি নেট ফিল্ট্রেশন প্রেশার আমার পড়তে হয়, তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার প্লাস অনকোটিক প্রেশার কে আমি যদি হচ্ছে তাদের যেই পুরো ভ্যালুটা হয় দুইটা মিলিয়ে তাকে আমি নেট অনকোটিক প্রেশার বলবো। এর বাইরে যে আর্টারিয়াল প্রেশার বের করা, ভেনাস প্রেশার বের করা, এগুলো কখনো কোনোদিনই আসেন, কোনোদিনই আসেন। তবে এই বইগুলো থেকেই দেখা গেছে, আমরা কেন এত বই রেখে বাজারে এই 2-3টা বই আপনাদেরকে ফলো করে, কারণ এগুলা থেকে একদম লাইন বা লাইন কোশ্চেন আসে, এই জন্য। তারপর চলে আসেন বাচ্চা কাল থেকে আপনারা ইডিমা পড়েন, সিগনিফাইস ইনক্রিজ ফ্লুইড ইন ইন্টারস্টিশিয়াল কি বলেন তো? ইন্টারস্টিশিয়াল কি স্পেস। তাহলে বলেন তো আপুরা, ইডিমা সিগনিফাইজ ইনক্রিজ ফ্লুইড ইন ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন দেখেন এই যে অ্যানাসার্কা ইজ জেনারেলাইজড ইডিমা উইথ সাবকিউটেনাস টিস্যু সোয়েলিং। অ্যানাসার্কা মানে এত কিছু না বাবা, আমার হোল বডিতে পানি মানে অ্যানাসার্কা। আর শুধুমাত্র ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যদি আমার স্পেসে যদি আমার হচ্ছে ফ্লুইড থাকে, সেটা হবে আমার কি বলেন? ইডিমা। সেটা কি হবে? সেটা হবে ইডিমা। ইডিমা। এখন এই ইডিমার আমাকে ভালো করে খেয়াল করেন, মনে করেন হ্যাঁ গুড, দেখেন আপনারা আমাকে বলেন তাপুরা, এই জায়গায় এই যে ইনক্রিজড প্যাথোফিজিওলজি অফ ইডিমা, যখন এই জায়গাটার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে তখন সে বেশি বেশি পানিকে টানবে কিনা? টানবে। টেনে স্পেসে বেশি বেশি পানি জমা করবে, তাহলে দেখেন ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন আপনি দেখেন রিডিউসড প্লাজমা অনকোটিক প্রেসার। প্লাজমা অনকোটিক প্রেসার মানে কি? যেই আপনার হচ্ছে কি বলেন? প্রোটিনের প্রেশার। এখন এই যে প্লাজমা অনকোটিক প্রেসার যে কমবে, সেটা কিসের কমবে? ইন্টারস্টিশিয়াল স্পেসের কমবে নাকি হচ্ছে আপনার হচ্ছে এই যে ইসিএফ এর কমবে? কোনটা? কারণ আপনার তো স্পেসে গিয়ে দেখেন, আপনার তো স্পেসে গিয়ে ভালো করে খেয়াল করেন অনকোটিক প্রেসারটা কমে যাবে, তাহলে এই যে স্পেসে আপনার বেশি বেশি পানি আসার সব কজ গুলাই হচ্ছে এটা। এখন অনকোটিক প্রেসার বেশি হলে কি পানি বেশি হবে না কম হবে? আমরা পড়িয়েছি যে প্রোটিনের প্রেসার বেশি, পানি বেশি, পড়িয়েছি কিনা বলেন? প্রোটিন কি করবে? পানি ধরে রাখে না আপুরা? বডিতে প্রোটিন কি করে? পানি ধরে রাখে। তাহলে এই যে এখানে যে পড়াইলো রিডিউস অনকোটিক প্রেসার, এটা কোন জায়গার অনকোটিক প্রেসার কমে যায়? এটাই আপনারা অনেকে বুঝেন না। ইসিএফ এ। গুড। ইসিএফ এ যখন অনকোটিক প্রেসারটা কমে যাবে আপুরা, তখন আপনি চিন্তা করেন, দেখেন এই যে
আপনার হচ্ছে এই এই জায়গায় হচ্ছে আপনার পানিগুলো বেশি বেশি চলে যাবে, তাহলে আপনার হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে বেশি বেশি পানি জমলো, এদিক দিয়ে কত লিম্ফ ক্যাপিলারি যেতে থাকে, সেই লিম্ফ ক্যাপিলারি গুলো অবস্ট্রাকশন হয়ে গেল, ব্যাস পানিটা কোথায় পড়ে যাবে? ইন্টারস্টিশিয়াল স্পেসে। এইখানে যখন সোডিয়াম রিটেনশন হবে, সোডিয়ামের কাজ হচ্ছে বেশি বেশি করে পানি ধরে রাখা, কারণ সে তো তার বন্ধু সোডিয়াম ক্লোরাইড এবং পানি, তারা তিনজন মিলে একদম এক আত্মা, তাহলে তিনজন এখানে বেশি বেশি পানি ধরে রাখবে। আপুরা যখন আপনার এই জায়গায় একটা ইনফ্লামেশন হয়, এই ইনফ্লামেশন হলে দেখবেন একটু পরে ওই জায়গাটা আপনার ফুলে যাবে, এরপরে দেখবেন এখানে কিছু কিছু পাফি পাফি লাগছে, তার মানে কি ওইখানে আপনার হচ্ছে পানি জমে আছে, মানে জমে যাবে। তাহলে এই ইনফ্লামেশন যত ক্যালোর রুবোর ডলোর ফাংশনলেসিয়া যা যা আছে ইনফ্লামেশনের সব সাইন গুলো হবে, তখন এখানে বেশি বেশি আপনার হচ্ছে পানি চলে আসবে। তাহলে এই যে বেশি 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 পানি যে চলে আসলো, তাহলে সব মিলে আপনার হচ্ছে স্পেসে পানিগুলো জমলো কিনা। তাহলে এখন বলেন তো এই পাঁচটার মধ্যে যে কোনো একটাকে যদি আপনাদের কজের মধ্যে দিয়ে দেয়, তাহলে আপনারা সেটা পারবেন কিনা? জি আপু। বুঝে পারবেন ইনশাল্লাহ। এবার চলে আসেন আপুরা লিমফেটিক অবস্ট্রাকশন। এখন দেখেন সোডিয়াম রিটেনশন, তাহলে সোডিয়াম রিটেনশন কি কারণে হবে? যখন সোডিয়াম রিটেনশন দেখেন আমরা জানি যে এটার সাথে রেনিন রেনিন অ্যানজিওটেনসিন সিক্রেশনটা তার বেড়ে যাবে। এবং লিমফেটিক অবস্ট্রাকশন কখন কখন দেখেন, ইনফ্লামেটরি লিমফেটিক অবস্ট্রাকশন সবসময় হচ্ছে, আমি আইপিএন দিয়ে মনে রাখতাম, আইপিএন, সেটা হচ্ছে ইনফ্লামেটরি হয়। তারপর হচ্ছে পিতে হচ্ছে পোস্ট সার্জিক্যাল অথবা পোস্ট ইরাডিয়েশন হয়, আর নিওপ্লাস্টিক হয়। এই চারটা কজে লিমফেটিক অবস্ট্রাকশন হয়। লিমফেটিক অবস্ট্রাকশন হলে তখন লিম্ফ গুলো তো পানির মতো, তারা গিয়ে হচ্ছে আপনার কোথায় ইয়ে হয়, ইন্টারস্টিশিয়াল স্পেসে জমে। চলে আসেন আপুরা, সেটা হচ্ছে যে আচ্ছা এই যে দেখেন, এই যে এই জায়গায় ভালো করে খেয়াল করেন অ্যাসিড বেস ব্যালেন্স, এখানে আমরা দুইটা পেজ বাদ দিয়ে আমরা ফিজিওলজি পড়বো, কারণ আপনাদেরকে আমি একটা ক্লাসের একদম একদিন শুরু করি, সেদিন শুধুমাত্র অ্যাসিড বেস ব্যালেন্স পড়াই, এবং আমার একটা নোট পড়াই, ওইটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, গ্রুপে আমি দিয়ে দিব। তাহলে দেখেন এই অ্যানায়ন গ্যাপ হেন্ডারসন, এবং এই যে আমরা কোথা থেকে পড়বো আমি বলছি, এই যে আমরা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস থেকে পড়বো, মানে টোটাল অ্যাসিড বেস ব্যালেন্সটা আমি একটা ক্লাসে আলাদা পড়াই, ফিজিওলজি শেষ করে ওটা পড়াই। তাহলে আসেন এখন আমরা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস পড়বো। চলে আসেন ক্যালসিয়ামে, বই উল্টাইছেন নাকি শুধু এখন আমার এটাই দেখছেন? এখন আসেন আপুরা, ক্যালসিয়াম কয় ধরনের ভালো করে খেয়াল করেন। আমরা জানি যে আপু আমার বডিতে ফ্রি ক্যালসিয়াম আছে, আয়োনাইজড ক্যালসিয়াম আছে। এখন বলেন তো আমাকে রিমা আপু বলবে ফ্রি ক্যালসিয়াম বেশি নাকি আয়োনাইজড ক্যালসিয়াম বেশি? বলেন রিমা আপু। আপু এখানে একটু কথা আছে, আমরা যখন পড়েছিলাম তখন পড়ছিলাম হচ্ছে যে ফ্রি কেই বলা হয় আয়োনাইজড, মানে হচ্ছে ফ্রিটাই হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম, দ্যাট মিন্স ওটা 50%, এটা হচ্ছে এই বেশি জায়গাটা থাকবে। এখন বলছি, এইটাই আপনাদের এই যে দেখেন ফ্রিটা হচ্ছে কম থাকে, হ্যাঁ ফ্রিটা হচ্ছে কম থাকে, এই যে দেখেন আয়োনাইজড বা ফ্রি, এটার পাশেই ফ্রি লেখেন, এটা হচ্ছে 45%, আর বাউন্ড ফর্মে থাকবে 55%। এই জন্য আমি দেখছি এটা আপনারা যে ফ্রিও, অনেকে আপনারা এই যে এখানে আয়োনাইজড কথাটা বলেছে, এরপরে ফ্রি কথাটা বলে, আপনারা বুঝেন না যেটাকে আয়োনাইজড নাকি নন আয়োনাইজড। মনে রাখবেন যে এই জিনিসটা আয়োনাইজড হয়ে আছে, মনে করেন ক্যালসিয়াম, সে হচ্ছে আপনার ফ্রি হয়ে থাকবে, সে 40। তাহলে দেখেন তো আমাদের বাউন্ড ফর্মে বেশি থাকে। একটা কোশ্চেনের স্টেম থাকবে যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে বাউন্ড ফর্ম অফ ক্যালসিয়াম ইন আপনার হচ্ছে সবচেয়ে বেশি থাকে, ট্রু না ফলস? ট্রু। ঠিক আছে, ওই ওই স্টেমটাই ট্রু থাকবে। সো এই জায়গাগুলো কোশ্চেন আসে এইভাবে। এবং এই যে আপনার বডিতে ক্যালসিয়াম থেকে কেন এত প্রশ্ন আসে, কারণ আপনার স্কেলেটনে দেখেন, আগে ক্যালসিয়ামের এই জায়গাটা, তারপর আমি দেখাচ্ছি। ক্যালসিয়াম আয়ন লিঙ্ক টু ওয়াইড রেঞ্জ অফ ফিজিওলজিক্যাল প্রসেস, দ্যাটস ওয়াই আপনার ক্যালসিয়াম আয়ন নিয়ে এত কোশ্চেন এমআরসিজিতে আসে। লার্জেস্ট স্টোর বডিলি ক্যালসিয়াম কন্টেইন ইন স্কেলেটন, এটা আপনাদের একটা কোশ্চেন, এটার মধ্যে নিকলস লেখেন সবচেয়ে বেশি ক্যালসিয়াম কোথায় যুক্ত থাকে। ক্যালসিয়াম লেভেলস আর প্রাইমারিলি কন্ট্রোলড বাই প্যারাথাইরয়েড লেভেল, আমরা জানি কিনা যে প্যারাথাইরয়েড ক্যালসিয়াম বাড়ায় ফসফেট কমায়, জানি কিনা? ফসফেট কমায়। এবং ভিটামিন ডি ডাবল আকারে বাড়াবে ক্যালসিয়ামকে, ক্যালসিটোনিন ডাবল আকারে কমাবে। তাহলে মেনটেন করতেছে প্যারাথাইরয়েড, ভিটামিন ডি এবং ক্যালসিটোনিন, শেষ। এই ক্যালসিয়ামের যদি একটা ফাংশন বলতে হয়, সে বোন ফর্মেশন এবং মাসেল কন্ট্রাকশন করবে। আপনাদেরকে আমি কি গতদিন পড়াইছিলাম আপু এই যে সার্কোমিয়ারটা এসে আপনার হচ্ছে ট্রোপোনিন সি এর সাথে ক্যালসিয়াম বাইন্ড করে মাসেল কন্ট্রাকশন করে? না পড়িয়েছি? পড়াই নেই না? আচ্ছা আসেন একটু পড়াই, এটা আপনাদেরকে একদম, এটা আপনারা পারেন না। এই জায়গায় আপনারা সুন্দর করে ক্যালসিয়ামের এই জায়গাটা একটা নোট করবেন। আপুরা দেখেন আমার বডির বাইসেপস অথবা ট্রাইসেপস মাসেলকে আমি কেটে নিয়ে আসলাম। এই মাসেলটা কেটে নিয়ে আসার পরে দেখি কি আপু, এরকম কতগুলো চিকন ফাইবার আর এরকম কতগুলো হচ্ছে আপনার মোটা ফাইবার দেখা যায়। এখন বলেন তো আপু মাসেল কন্ট্রাকশনের জন্য চিকন ফাইবার ইম্পর্টেন্ট নাকি মোটা ফাইবার ইম্পর্টেন্ট? বলেন। অ্যাক্টিভ ফিলামেন্ট কোনটা আর মায়োসিন ফিলামেন্ট কোনটা? চিকনটা, মায়োসিন হচ্ছে মোটাটা। গুড, এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। মনে রাখবেন অ্যাক্টিভ অ্যাক্টিভ জিনিস অ্যাক্টিভ বেশি, সে কাজ করে বেশি। আর মায়োসিন মানে সে মোটা, সে কাজ করতে পারে কম।
বডিতে একটা মাসেলের এভাবে অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে, আবার এভাবে অ্যাক্টিন থাকে, আবার মায়োসিন অ্যাক্টিন মায়োসিন এভাবে থাকে। এখন আপু দেখেন, এই অ্যাক্টিনটা যখন একসাথে করে আমরা এভাবে করে যোগ করে দিই অ্যাক্টিনের মাথাগুলো, তখন এটাকে বলা হয় জেড লাইন। আর এই মায়োসিনকে একসাথে যোগ করে দিলে সেটার নাম হয়ে যায় এম লাইন। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে একটু একটু প্যাঁচায় কোশ্চেন করি যে জেড লাইন মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। ট্রু। গুড। এখন আসেন আপুরা, এই একটা অ্যাক্টিন গুলোকে একসাথে করলাম আর এই যে অ্যাক্টিন গুলোকে একসাথে করলাম, তাহলে এটাও একটা জেড লাইন। আপু এই যে একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইনকে বলা হয় সার্কোমেয়ার। সার্কোমেয়ার কি বলে আপুরা, কি বলে? সার্কোমেয়ার। সার্কোমেয়ার। এখন বলেন তো, আমি যদি বলি সার্কোমেয়ার মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। ট্রু। ট্রু। দেখছেন আপুরা, দেখেন এই জিনিসটা বুঝাতে চাইছি এটা যে এতদিন আপনারা জানতেন না হোয়াট ইজ অ্যাক্টিনটা, জানতেন আপনারা জানতেন না হোয়াট ইজ জেড লাইন, হোয়াট ইজ সার্কোমেয়ার, এই জিনিসগুলো আপনারা জানতেন না। দেখেন এই তিনটা জিনিসই কি জিনিস, এই সবকিছু মাসেল কন্ট্রাকশনে হেল্প হেল্প করে। আপুরা বুঝছেন? জি আপু। বুঝছেন কিনা? এখন দেখেন আপুরা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখন পর্যন্ত মাসেল কন্ট্রাক্ট হচ্ছে না। কি হয়, এই যে একটা জেড লাইন এরকম চিকন চিকন থাকে, এই যে জেড লাইন মনে করেন করাতের মুখের মতো, এই জেড লাইন মানে এই জেড লাইন একটা আরেকটার উপরে এভাবে উঠে যায় আপু। দ্যাট মিনস এই জিনিসগুলোর উপরে এইভাবে করে তারা একটা আরেকটার উপরে এইভাবে করে উঠে যায়, এই যে এভাবে করে উঠে যায়। যখনই তারা একটা আরেকটার উপরে উঠে যায় তখন এভাবে করে তারা কাঁপতে থাকে। সেই মুহূর্তে সেখান থেকে ট্রোপোনিন সি সিক্রেট হয়। কি সিক্রেট হয়? যে ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি, এগুলো পড়েন না? পড়েছেন কিনা? এই তখন ট্রোপোনিন সি সিক্রেট হয়। দেখেন ট্রোপোনিন সি সিক্রেট, ওই ট্রোপোনিন সি তখনও আপনার মাসেল কন্ট্রাকশন হয় না পুরা। হ্যাঁ থ্যাংক ইউ। তখনও মাসেল কন্ট্রাকশন হয় না। আসলে কি হয় দেখেন, এই ট্রোপোনিন সি এর সাথে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বলেন তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ স্কেলেটাল মাসেল কে কি বলে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা ভুলা যাবে না পুরা। হ্যাঁ, এটাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে। আপনাদেরকে এখন বসে বসে আমি অ্যানাটমি হিস্টোলজি পড়াইতেছি, এগুলা কিন্তু সব লাগবে আপনাদের। কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে একটু পড়িয়ে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা কি বলেছিলাম আপুরা বলেন তো, যে আপনারা কিন্তু যারা শুধু মাস্টার্স পরীক্ষা দেন, এখানে এফসিপিএস যারা প্রিপারেশন নেননি বা হালকা পাতলা পড়েছেন, আপনাদের কিন্তু গাইনিদত্ত অবদত্ত প্রথম 10টা চ্যাপ্টার আপনাদের একটু নলেজ থাকলে আপু আপনাদের এমার্সোলজি ক্লিনিক্যালটা আপনারা বুঝতে অনেক সহজ হবে। এখন আমি আসলে আপু অত সময় পাই না, তারপরে চিন্তা করছি যে আপনাদের জন্য অন্তত গাইনিদত্ত অবদত্তের ইম্পর্টেন্ট জায়গাগুলো চ্যাপ্টার ওয়াইজ 10-15 মিনিট করে করে লাইভে এসে আমি কি বলে দিব আপনাদেরকে, সেটা বলেন। জি আপু, তাহলে তো ভালো অবশ্যই হতো। আপু। আচ্ছা, কারণ আপনারা লং ব্যাচ তো, এটা আমার ফাউন্ডেশন ব্যাচের জন্য করতে হবে না। আমার ফাউন্ডেশন ব্যাচের সবাই এফসিপিএস কোচিং করে আসছে আর ম্যাক্সিমাম এফসিপিএস পার্ট 1 করা। সো ওই ব্যাচটা আপনার হচ্ছে মোটামুটি ওরা আপনার এই গাইনি দত্ত একটু জানে, কিন্তু আপনারা লং ব্যাচটা অনেকেই হয়তো হয়তো অনেকের হয়তো পড়া আছে, অনেকেরই নাই। তাহলে দেখি আপু, আমি আগামী 8-10 দিন আমার একটু হ্যাকটিক রোস্টার, আমি ইনশাল্লাহ এরপরই আপনাদেরকে একদম আমি চাচ্ছি কি আপু শুনেন, প্রতিদিন আপনি আমার সাথে 15 মিনিট কানেকশন থাকবে। যে প্রতিদিন দীপু আপু রাতের 10টার পরে যে কোনো মুহূর্তে আমাদের ক্লোজ গ্রুপ অথবা ওপেন গ্রুপে লাইভে আমাকে একটা একটা করে টপিক পড়া দিবে। আপনি চিন্তা করেন সেপ্টেম্বর মাসে যদি 15 তারিখ থেকে স্টার্ট করি, আমার তো ওগুলো আলহামদুলিল্লাহ পড়া আছে, কারণ আপু আমার এগুলা ফেজের জন্য আমাকে সব পড়েই পাস করতে হয়েছে ফেজেতে। হ্যাঁ, ফেজ বিতে এই ইনিশিয়ালি এগুলো ধরে না, ফেজ বিতে তো একদম টোটালি ট্রিটমেন্ট প্ল্যান অনেক হাই থটের পরীক্ষা হয়। সো তাও আমি আপনাদের জন্য এই জিনিসটা করতে পারি যে প্রতিদিন রাতে 10টার পরে 10টা থেকে 12টার মধ্যে আপনি 15 থেকে 20 মিনিট আমাকে সময় দিতে পারেন। ওই 15 থেকে 20 মিনিট আমরা প্রতিদিন যদি গাইনি দত্তে চিন্তা করেন যে গাইনি অবদত্ত মিলিয়ে যদি আমরা একটা একটা করে টপিক পড়ে ফেলি আপু, আপনি হিসাব করতে পারেন যে আগামী ডিসেম্বর পর্যন্ত কত কিছু পড়া হয়ে যাবে আপনাদের, শুধু শুনবেন। বুঝতে পেরেছেন? জি আপু, এটা করলে অনেক ভালো হয় আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ আমি আগের কোনো ব্যাচে করিনি, আগের কোনো ব্যাচকে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু মুখে মুখে মাঝে মাঝে বলে দিতাম, কিন্তু হচ্ছে এবার আমার মনে হয়েছে যে এবার এত স্টুডেন্ট প্লাস এখনো সামনে রিকল ব্যাচ, এক্সাম ব্যাচ, কন্টিনিউয়াস স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এত স্টুডেন্ট, তাহলে ওদেরকে মোটামুটি এখন যেহেতু অনেক বাল্কনেস হয়ে গেছে, এখন আপনাদেরকে একটু পড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে আপনাদের এক কাজে দুই কাজ হয়ে যাবে, পরে আবার ওই পড়া দিয়ে আবার এফসিপিএসও দিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে আপু, আমি পড়াই দিব, সমস্যা নেই। আমাকে জাস্ট 10-12টা দিন একটু সময় দেন, আমি আমার একটু ওয়ার্কিং প্লেসের লোডটা একটু কমাই, কারণ আমার প্রেজেন্টেশন এটা, এই যে কালকে হচ্ছে আবার এক্সাম হলে ডিউটি আছে, সামনে ডিজিও পরীক্ষা তো কালকে আপনার, ওদের হচ্ছে ওই এক্সাম হলে লং কেসের জায়গাগুলো আমি বেল বাজানো, পেশেন্ট মেনটেন করা, দেখা যায় আমাদের পুরো একটা টিম আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। ফেসবির মধ্যে আমি কাজ করছি, তো ভোরে যেতে হবে 7টার মধ্যে, কেস রেডি করা, অনেক প্যারা আপু, অনেক প্যারা। আপনারা তো বড় হতে চান ডিগ্রি হয়ে, যত ডিগ্রি করে বড় হতে চাবেন তত অনেক প্যারা খাবেন, ঠিক আছে? আচ্ছা চলেন, আমরা একটু গল্প করছি, এখন একটু আবার পড়ায় ঢুকি। আসেন, এখন দেখেন আপু, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আপনার হচ্ছে ওটা আপনার আমরা পড়ছি স্কেলেটাল মাসেলের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সার্কোমেয়ার বলে। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আপু আপনার বডিতে অনেক বড় একটা কাজ করে। সে প্রোটিন এবং আপনার হচ্ছে কার্বোহাইড্রেটকে যেমন মেটাবলিজম মানে সিনথেসিস করে, সেরকম সে ক্যালসিয়াম আয়নকে ধরে রাখে। আপু কি করে বলেন তো, ক্যালসিয়াম আয়নকে কি করে?
ক্যালসিয়াম আয়নকে ধরে কি করে, রাখে। ধরে রাখে। ধরে রেখে কি করে আপু, যখনই আপনার মাসেল কন্ট্রাকশন করতে হবে তখন সে এরকম দুইটা অ্যাক্টিন একটা আরেকটার উপরে এভাবে উঠে যায়, উঠে গেলে সাথে সাথে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন আসে। যখনই ক্যালসিয়াম আয়নটা আসে তখন ওই যে আমি বলেছি যে ট্রোপোনিন সি সিক্রেট হয় কই থেকে, জেড লাইন থেকে, ট্রোপোনিন সি প্লাস ওই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ক্যালসিয়াম আয়ন, ইকাল টু মাসেল কন্ট্রাকশন। তাহলে বলেন তো, এখন যদি আপনাকে আমি বলি ক্যালসিয়াম আয়ন ছাড়া মাসেল কন্ট্রাকশন হবে না, ট্রু না ফলস? ট্রু। ট্রু। দেখেছেন? তাহলে আজকে আপনাদেরকে আমি বলেছি যে আমাদের মাসেলকে কাটলে সেটাকে যদি কেটে হেমাটোক্সিলিন ইউসিনে আমি ভিজিয়ে ফেলি, ভেজানোর পরে আমি মাইক্রোস্কোপের নিচে আনলে দেখবো কিছু চিকন সুতা পাবো, কিছু মোটা সুতা পাবো। চিকন সুতাগুলো হবে অ্যাক্টিন, মোটা সুতাগুলো হবে মায়োসিন। অ্যাক্টিন গুলোর মাথা যোগ করলে হবে জেড লাইন, মায়োসিন গুলোর মাথা যোগ করলে হবে আপনার এম লাইন। অ্যাক্টিন গুলো হচ্ছে চিকন, তারা কাজ করবে, তারা হচ্ছে তাদেরকে আবার আরেকটা ব্যান্ডও বলে আপু। এটা একটু জেনে নেন, যেহেতু পড়িয়েই দিয়েছি তাহলে আপনাদেরকে পুরাটাই পড়ায় দিই। এই অ্যাক্টিন যেগুলো হচ্ছে জেড লাইন বলেছি, এগুলাকে জেড হিসাবে লাইন বলে একটা লাইনে, আর এগুলাকে ব্যান্ড বলে। এই যে তারা যে এরকম করে করে যে ব্যান্ডের মতো থাকে, এটাকে বলা হয় আই ব্যান্ড। আই মানে আপু আইসোট্রফিক মানে হচ্ছে যেটা দিয়ে আলো পাস করবে, যেটা লাইটার মানে চিকনা পাতলা। আর অ্যানাইসোট্রফিক, এ মানে নাই, ট্রফিক মানে কি, তাদের হচ্ছে তারা ডার্কার। তাহলে অ্যানাইসোট্রফিক কোনটা হবে, বুদ্ধি করে বলেন তো কোনটা হবে? এম লাইন। মায়োসিনের যে এম ব্যান্ড আছে, মায়াসিন। তাহলে হ্যাঁ, বুঝিনি আপু। বললাম মোটাটা আপু মায়োসিন। হ্যাঁ, তাহলে মায়াসিন। তাহলে আমি যদি আপনাদেরকে আবার বলি আপু যে আই ব্যান্ড মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, ট্রু হবে না ফলস হবে? ট্রু। দেখছেন আপু, একই জিনিস অ্যাক্টিন, একই জিনিস জেড লাইন, একই জিনিস সার্কোমিয়ার, একই জিনিস আই ব্যান্ড, এই চারটা জিনিস থাকলো। এরপরে আপু কি হলো, মিলি সেকেন্ডে কাজ হয়ে আপু যায়, নেট তখন প্রবলেম হলো ছিল, মাঝখানে শুনতে পারি নাই। ওই যে আপনি অ্যানাইসোট্রপিকের পরে। আচ্ছা, অ্যানাইসোট্রফিক মানে হচ্ছে এ মানে নাই, ট্রফিক মানে ডার্কার মানে লাইটার, তাহলে লাইট নাই তার মানে ডার্কার, তাহলে মায়োসিন হবে ডার্কার, আর হচ্ছে অ্যাক্টিন হবে লাইটার। তাইলে আমি যদি বলি মায়োসিন ব্যান্ড মাসেল কন্ট্রাকশনে তেমন একটা হেল্প করে না, ট্রু। আই ব্যান্ড মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, ট্রু। এই যে দেখেন, মাসেল কন্ট্রাকশন মানে আজকের পর থেকে বাকি জীবন, সারা জীবন তো দীপু আপু আপনার থাকবে না, আপনারা একটা সময় জেনেসিসের মেন্টর হবেন, আস্তে 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 আপনারা জেনেসিসের হাল ধরবেন, তখন যখন জেনেসিসের স্টুডেন্টকে পড়াবেন, যাতে অন্তত এই জিনিসটা মাথায় থাকে আপুরা। এগুলো সব আমি জ্ঞান কুইরা পড়ে 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 আপু নিজের এই জ্ঞানগুলো বাড়িয়েছি। হ্যাঁ, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, আবারও বলছি সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। তাহলে দেখেন, এই যে আপনার অ্যাক্টিন, এই যে জেড লাইন, এই যে সার্কোমিয়ার, এই যে আই ব্যান্ড, এই চারটা জিনিসই মাসেল কন্ট্রাকশনের সাথে জড়িত। তখনই যখন একটা আরেকটার উপর এভাবে উঠে যায়, তখন ট্রোপোনিন সি সিক্রেট হয়। এই ট্রোপোনিন সি এর সাথে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন আসে। ওই ক্যালসিয়াম আয়ন যখন ট্রোপোনিন সি এর সাথে যুক্ত হয়, তখনই আপু এভাবে করে মাসেল কন্ট্রাকশন শুরু হয়ে যায়। আচ্ছা, শুনেন আপু, কালকে গতদিন আপনারা আমাকে একজন মেসেজ করেছেন যে আপু আজানের সাথে সাথে একটু নামাজের গ্যাপ দিয়েন। আজান দিয়েছে, আমি এখনই নামাজের গ্যাপ দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, শুধু এই যে ক্যালসিয়ামটাকে এই এই একটু পড়িয়ে, ঠিক আছে, একটু দাঁড়ান, 1 মিনিট জাস্ট আপনাদেরকে পড়াবো। তাহলে দেখেন, আপনি এই জিনিসটা চিন্তা করেন, তাহলে এইটা আপনাদেরকে এই যে ক্লটিং ফ্যাক্টর হিসেবে হেল্প করে। আমরা কি জানি 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম কি আপুরা বলেন? ক্যালসিয়াম আয়ন। সেটা সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করবে এবং স্টেবিলাইজেশন অফ আপনার হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। তাহলে এই ফাংশনটা পর্যন্ত আমরা পরে এসে আপনার হচ্ছে এই যে শুরু করব হচ্ছে ডিস্ট্রিবিউশন থেকে, ঠিক আছে? তাহলে আপনারা জান, নামাজের গ্যাপ আমি বলে দিচ্ছি আপুরা, 17 বাজে 27-এ আসবো, 10 মিনিট, ঠিক আছে ইনশাল্লাহ। আপু একটু আই ব্যান্ডটা বলবেন, আমি ওই সময় চলে গেছিলাম। এই রিমা মাহাতো আপু আছে? জি আপু। হ্যাঁ বলেন, আই ব্যান্ড কি বলেছে, আপুকে একটু বলে দেন তো, আমি শুনি। আপু হচ্ছে এখানে আমরা যে হচ্ছে জেড লাইন পারলাম, মানে আমরা পুরো অ্যাক্টিং এর সবগুলো মাথা যুক্ত করে যে আমরা জেড লাইন পেয়েছি, ওখানকারই একটা যে ব্যান্ড হচ্ছে মানে লাইট ব্যান্ডকে আমরা আইসোট্রপিক ব্যান্ড বলতেছি, যেখান থেকে আমাদের ইজিলি লাইট পাস হবে। এই যে অ্যাক্টিন পাতলা, আমাদের আইসোট্রপিক যে ব্যান্ড বা আই ব্যান্ড, এটা হচ্ছে লাইটার। এই যে আমাদের একবারে যদি আমরা একসঙ্গে বলতে চাই যে মাসেল কন্ট্রাকশনে হেল্প করবে কে কে, তাহলে সেখানে আমরা মোট পয়েন্ট পাবো যে একটা হচ্ছে জেড লাইন, একটা হচ্ছে অ্যাক্টিন, একটা হচ্ছে আইসোট্রপিক ব্যান্ড, আর একটা লাস্ট অফ অল হচ্ছে আমাদের যে সার্কোমিয়ার ছিল। এই চারটা। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। এক্সিলেন্ট এক্সিলেন্ট রিমা আপু, এক্সিলেন্ট, একদম সুন্দর করে আমার মতো ডেলিভারি দিয়েছে। মেইন কথা থ্যাংক হচ্ছে ইউ কি আপু। আপু, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার না, যখন আপনাদেরকে একটা জিনিস পড়ালে আপনারা বলতে পারেন, আচ্ছা সত্যি কথা বলেন তো, এর আগে মাসেল কন্ট্রাকশন এভাবে বুঝেছেন কিনা?
আগে আপু যদি আপনি আমি আজকে মাসেল অনেক সুন্দর কন্ট্রাকশনের করে বলি, বুঝিয়ে আমি দিয়েছেন আগে আপু। মাসেল কন্ট্রাকশন বলতেই আমি জানতাম হচ্ছে লাইট মানে অ্যাক্টিন মায়োসিন সম্পর্কে। আর এখানে দুইটা মেকানিজম জানতাম, একটা হচ্ছে আমার মনে করেন স্কেলেটাল এন্ড কার্ডিয়াক মাসেল, আর একটা হচ্ছে স্মুথ মাসেল। তো হুম হুম স্কেলেটালে আমাদের ছিল হচ্ছে যে ক্যালসিয়াম বাউন্ড উইথ ট্রোপোনিন সি এন্ড কজেস হুম কন্ট্রাকশন টু দিস মাসেল, এন্ড হুম আরেকটা পড়তাম হচ্ছে ক্যালসিয়াম বাইন্ড উইথ ক্যালমোডিনিন এন্ড কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল। এই এতটুকু হ্যাঁ। কন্ট্রাকশন থেকে পড়েছিলাম। কিন্তু এই যে আই ব্যান্ড জেড ব্যান্ড এগুলো এত ক্লিয়ার ছিল না, তাই না, না? এগুলো শুধু পার্থক্যের মধ্যে মানে পয়েন্ট পড়েছিলাম, এগুলো পয়েন্ট ডিটেলস পড়েছেন, পড়ি হ্যাঁ। নাই। কিন্তু আপু দেখবেন আপনারা যেই মাসেল কন্ট্রাকশনই পড়তে যান দেখবেন আপনাদেরকে পেইন দিবে, ইট ইজ আই ব্যান্ড, ইট ইজ জেড ব্যান্ড। আপনি না বুঝলে কিন্তু আপু কখনো পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আমার আছে? খুব ভালো লাগে। আমি আমি হ্যাঁ। সুন্দর করে ছবিটা মানে আঁকিয়ে ফেলেছি, মানে আমার খুব ভালো লাগতেছে, দেখি ভালো আচ্ছা। লাগতেছে। হ্যাঁ আপু, একটু কিছু নলেজ হলে না এত ভালো লাগে। আপনারা দেখে আমার মতো, আমি যেদিন নতুন একটা কিছু শিখতে পারি সেদিন আমার এত ইউফোরিক থাকি যে হ্যাঁ আজকে আমি খুব ভালো একটা জিনিস শিখেছি। আচ্ছা আসেন। আপু মেন্টর ইনশাল্লাহ আপুরা যখন বুঝিয়ে দেয় তখন মানে যদি বুঝতে পারি নিজের কাছেও একটা কনফিডেন্স লেভেল কাজ করে আমি আপু। এতটুকু আপনাদেরকে কনফার্ম করতে পারি আপু, আমি আমার জীবনে কখনোই মেডিকেলে আসার মানে মেডিকেল আমি খুব পছন্দ করতাম, ছোটবেলা থেকে বলতাম গাইনিক ডক্টর হব। বাট আমাকে আমার আমি তো স্কুল কলেজ হোলি ক্রস, তো আমার হোলি ক্রসের সব টিচাররা আমাকে বলতেন যে তুমি বুয়েটে পড়বা। তো আমি যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল সব জায়গায় আলহামদুলিল্লাহ চান্স হওয়ার পরেও আপু আমি মেডিকেলে, আমার বাবা খুব চেয়েছেন। বাট একটা কজে আমার মেডিকেলে পড়াশোনা করতে খুব কষ্ট হয়েছে। মেডিকেলে অনেক কিছু মুখস্থ করতে হয় আপু, আমি মুখস্থ জিনিস পারি না। এই জন্য আপনারা দেখবেন কি আমি সহজ একটা জিনিসও না আপনাদেরকে পেঁচাচ্ছি, মানে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমি যাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পোস্ট গ্রাজুয়েশনের এই লাইন পর্যন্ত যে আনছে, আমি ওই বুঝে বুঝে পড়ি আপু আমি এই পর্যায়ে পর্যন্ত আসছি। আমার ওই যে একদম ধরা বাঁধা অনেকগুলো পয়েন্ট মুখস্থ করে ঝেড়ে দিয়ে আসা, এগুলো আপু আমি পারি না। বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন আপনাদেরকে আমি সবসময় বুঝিয়ে বুঝিয়ে বলি যে আপু এভাবে পড়বেন, এভাবে পড়বেন, এটাই ও তো এভাবে এটাই পড়বেন। ভালো আপু, আমিও পার্সোনালি আপু এত বেশি মুখস্থ করতে পারি না আপু। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ইভেন কমিউনিটি মেডিসিনও মনে হতো যে আপু একটু বুঝে পড়লে ভালো হতো আপু। হুম। কেউ আপু কমিউনিটি ফিজিওলজি অনেক মেডিসিন আর সুন্দর ফরেনসিক করেছে। মেডিসিন তো আমাদের ভিতরে আপু বিচিত্র ওখানে কিন্তু আমাদের সবচেয়ে খারাপ টিচাররা। করছিলাম। হ্যাঁ। আপু কমিউনিটি মেডিসিন আর ফিজিওলজিটা ফরেনসিক আপনি এত মেডিসিনে সুন্দর করে আমি বুঝাচ্ছেন আহারে। আপু, আপনাকে বেসিক অনেক থ্যাঙ্কস কেমিস্ট্রি আপু। পাস করছিলাম। শুনেন আপু, আমি অন্তত এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার সাথে যতক্ষণ কালকে আপু আমি এত সিক, তারপর আমি 3.5 ঘন্টা একটা ব্যাচের অ্যানাটমি পড়িয়েছি। এখন ওই স্টুডেন্ট গুলো কি যে কন্ডিশন, ওরা ওরা বলে আপু আপনারা এই সবাই আমাদের এই কয়জনকে আপনি আমাদেরকে প্রাইভেট পড়ান। আমি বলছি আপু তোরা যদি আমাকে বলিস আমাকে লাখ লাখ টাকাও দিবি, আমার ওই সময়টা নাই। আমি সবসময় মাস টাইপের মানুষকে পড়াতে পছন্দ করি, কারণ কি অ্যানাটমির মতো কঠিন সাবজেক্ট যখন আপু আপনি বুঝে বুঝে পড়বেন না, তখন আপনার এত ভালো লাগবে, আরে অ্যানাটমি তো পুরো একটা মেকানিজম, এটা তো খুবই মজার পড়া। তারপর আবার ফিজিওলজিও, একটা বডির ভিতরে কি সুন্দর করে আমার ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস হচ্ছে, একটা বডির এই যে আমি হাত পা নাড়াচ্ছি এর মধ্যে অ্যাক্টিন মায়োসিনের কাজ হয়ে যাচ্ছে, আই ব্যান্ডের কাজ হচ্ছে, জেড ব্যান্ডের কাজ হচ্ছে, সার্কোমিয়ার কাজ করছে, ক্যালসিয়াম কাজ করছে, কত কিছু স্কেলেটাল মাসেলের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে আমাদের মাসেল কন্ট্রাকশন। তারপর যখন যেখানে যতটুকু পাবেন আমি চেষ্টা করবো আপুরা, প্লাস আপনারাও আমাকে কিছু নলেজ দিবেন, আমিও আপনাদের থেকে কিছু শিখবো, আপনারাও আমার কাছ থেকে শিখবেন। এই লেভেলে এসে না আসলে মেন্টর কথাটার থেকেও ইম্পর্টেন্ট বেশি যে আপনাকে আমি কতটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে পড়াতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ দেখবেন কি এরকম করে ছোট 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 করে আমরা ক্লাস করতে করতে যখন বছরের শেষে চলে যাব, আমরা অনেকগুলো জ্ঞানের অধিকারী হয়ে ইনশাল্লাহ আমরা ইউনিভার্সিটি পার্ট 1 পাস করবো। ঠিক আছে? সবাই মিলেমিশে। ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু নামাজটা পড়ে আসি, এখন যেহেতু 22 বেজে গেছে, 30-এ আসবো আমি। হ্যাঁ 30-এ আসবো। ওকে, আল্লাহ হাফিজ।
পরীক্ষা আসতে পারে। তাহলে ডিফাইন্ড অ্যাজ is located in the skeleton, তাহলে হচ্ছে টোটাল বডি ক্যালসিয়াম। টোটাল বডি ক্যালসিয়াম হচ্ছে আপনার টোটাল বডি ক্যালসিয়াম ইজ 1 কেজি অফ হচ্ছে আপনার 99% ইজ লোকেটেড ইন দ্য স্কেলেটন। তাহলে হচ্ছে টোটাল বডি ক্যালসিয়াম, টোটাল বডি ক্যালসিয়াম হচ্ছে আপনার কি পার কেজিতে আপনার হচ্ছে যেটা মেইনলি হচ্ছে স্কেলেটনে 99% হচ্ছে আপনার ক্যালসিয়াম থাকবে। তারপর বাউন্ড ফর্ম করেছি, ফ্রি ফর্ম করেছি, তারপর ক্যালসিয়াম কার সাথে বাউন্ড করবে পড়েছি। ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 1 কেজি পার ডে, আর যদি প্রেগনেন্ট হয় তাহলে আরো 0.5 কেজি বাড়বে, তাহলে 1.5 গ্রাম পার ডে হচ্ছে তার কি। দেখেন আপনি দেখেন এটা হচ্ছে কেজি পার ডে, আর এটা হচ্ছে 1.5 গ্রাম, একদম বলে দিয়েছে যে 1000 মিলিগ্রাম পার ডে তে হচ্ছে ক্যালসিয়াম একটা প্রেগনেন্ট লেডি লাগবে। দ্যাটস ওয়াই আমরা ক্যালসিয়ামকে অনেক বেশি হচ্ছে আপনার সাপ্লাই দিই, মানে ক্যালসিয়ামকে হচ্ছে আমরা প্রেগনেন্সিতে একদম ডাবল ট্রিপল যতটুকু পারি আমরা ক্যালসিয়ামকে আপনার মানে হোমিওস্ট্যাসিসের জন্য বা ক্যালসিয়ামের টোটাল ক্যালসিয়াম লেভেলটা যাতে ঠিক থাকে সেটার জন্য আমরা কাজ করি। ঠিক আছে, চলেন আমাদের পরবর্তী। আচ্ছা, এরপর আসেন দেয়ার আর 3 মেজর পুলস অফ ক্যালসিয়াম ইন দ্য বডি। এখন আপু আপনার এই ক্যালসিয়ামটা কোথা কোথা থেকে আপনার আসবে, কোথায় কোথায় মেনলি থাকে? দেখেন সে এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট বা প্লাজমাতে হচ্ছে আমাদের ক্যালসিয়ামটা থাকে। এই দ্য কনসেন্ট্রেশন অফ শুনো, তাহলে এখন দেখেন যে এই কনসেন্ট্রেশনটা আপনার হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম, আয়োনাইজড হিসাবে ক্যালসিয়ামটা হচ্ছে আপনার কতটুকু থাকে দেখেন 12,000 টাইমস দেন ইন ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট। তাহলে বলেন তো ক্যালসিয়াম কি এক্সট্রা সেলুলারে বেশি থাকে নাকি ইন্ট্রাসেলুলারে বেশি থাকে? বলেন কতটুকু, ইসিএফ এ বেশি থাকে না আইসিএফ এ? ক্যালসিয়াম কোথায় বেশি থাকে? আপু ইসিএফ। এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। গুড। এবার আসেন ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে, এইখানেও মোটামুটি ইন্ট্রাসেলুলার মানে কি সেলের ভিতরে সাইটোসোল, তারপর হচ্ছে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জায়গাগুলোতে মোটামুটি আমাদের হচ্ছে ক্যালসিয়াম থাকে। এবং আরেকটা হচ্ছে কি বোনস, আরেকটা হচ্ছে কি বোনস, আরেকটা হচ্ছে বোনস। তাহলে দেয়ার আর 3 মেজর পুলস অফ ক্যালসিয়াম ইন দা বডি, সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, সেটা হচ্ছে বোনস। তাহলে তিনটা জিনিস, এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট, ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, বোনস। এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট, ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, বোনস, শেষ। এই তিনটা হচ্ছে মেজর পুলস। এরপরে হচ্ছে ক্যালসিয়াম আপনার কিছু মডুলেশন হয়। ক্যালসিয়াম মডুলেশনের কথাটা আসলেই ভাই আমি যাতে আপনাদেরকে পিপিসি মনে রাখতে দেখি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আমরা জানি যে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড রিসেপ্টর, আর হচ্ছে ক্যালসিটোনিন। এইখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দেখেন মডুলেশন কথাটা মনে রাখতে হবে যে ক্যালসিয়ামকে মডুলেশন করে কিভাবে। সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, ভালো করে খেয়াল করেন যে প্যারাথাইরয়েড হরমোন ইজ সিক্রেটেড বাই চিফ সেল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে চিফ সেল আছে সেখান থেকে প্যারাথর্মোন সিক্রেশন করে, এটা সেরাম ক্যালসিয়ামকে বাড়াবে, ফসফেটকে কমাবে। এবং এই যে দেখেন, আর আচ্ছা বলেন তো আমরা 3 থেকে 4 মিনিট, তারপর 4 ঘন্টা, 4 আওয়ার, এটা কার হাফ লাইফ পড়ে এসেছি? কার হাফ লাইফ পড়ে এসেছি? রিমা আপু বলেন। 2 থেকে 3 মিনিট জিএনআরএস এর জন্য ছিল, 3 থেকে 4 ঘন্টা ছিল এফএইচএস এর, 20 মিনিট ছিল এলএইচ এর। হ্যাঁ, এখন দেখেন এই যে 4 মিনিট, তাহলে আবার একটা হাফ লাইফ পেয়ে গিয়েছে। আপনাদের একটা খাতা আছে না হাফ লাইফ এবং পার্সেন্টেজ খাতা আছে, ওটার মধ্যে লিখে ফেলবেন সুন্দর করে। আপু আমরা সবসময় প্যারাথাইরয়েড হরমোনটা পড়বো, কিন্তু প্যারাথাইরয়েড রিলেটেড এই যে রিসেপ্টর যেটা এটা পড়বো না, প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইডটা পড়বো না। তারপর হচ্ছে ক্যালসিটোনিন, তারপরে কি, তারপর হচ্ছে ক্যালসিটোনিন, এটা হচ্ছে মাথায় রাখবেন যেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসেন হচ্ছে আপনাদের রিলেটেড পেপটাইড, ওকে শেষ। এরপরে চলে আসেন আপুরা, সেটা হচ্ছে যে আমাদের বোন কিডনি, এই যে আমরা প্যারাথাইরয়েড হরমোন পড়ি, এই যে ভিটামিন ডি পড়ি, এই যে ক্যালসিটোনিন পড়ি, এগুলো মেইনলি এমন কিছু কাজ করে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায় দিবে ব্লাডে। তাহলে কে কে কাজ করবে? এখানে বোনস কাজ করবে, কিডনি কাজ করবে, আর ইন্টেস্টাইন কাজ করবে।
বোনসে কি করবে আপুরা? আপনারা আচ্ছা বলেন তো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি মানে কি? মনে করেন এই যে এখন 30 বছর, আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিক্যাল পড়া পড়িয়ে দিই। আপনাদের ছোট আপনাদের অনেকের বেবি থাকতে পারে, অনেকের ছোট ভাই বোন থাকতে পারে। মনে রাখবেন বিফোর 30 ইয়ার্স যত পারবেন হাঁটবেন। কেন হাঁটবেন? আপনি যত মুভ করবেন আপনার তত ব্লাড থেকে বেশি বেশি ক্যালসিয়াম গিয়ে আপনার বোনসে ডিপোজিট হবে। যত বেশি ক্যালসিয়াম বোনসে ডিপোজিট হবে সে হচ্ছে আপনার শক্তির আধার। সে আপনাকে বাকি জীবন হচ্ছে এনার্জি দিবে, মানে আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করবে। আপনার বোনসটা দেরিতে ক্ষয় হবে, কারণ বিফোর 30তেই ক্যালসিয়ামের এই আপনার হচ্ছে টার্নওভার গুলো 95 থেকে 99% পর্যন্ত হয়। ঠিক আছে, এরপরে তো একদম অনেক বেশি বোনস ফিউশন হয়ে যায়, ক্যালসিয়াম লেভেলও কমতে থাকে, এ কারণে এত ভালো কাজ করেন। সো নিজেদের যদি এখন 30 আপ হয়ে যায় তাও একটু চেষ্টা করেন মাঝে মাঝে হাঁটতে, কারণ আপনি যতক্ষণ মুভে থাকেন। আরেকটা বলে দিই, এই যে ডাক্তার মেয়েরা, ডাক্তার ছেলেরা বসে 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 পড়তে পড়তে সেডেন্টারি ওয়ার্কটা একটা সময় তারা অস্টিওপোরোসিসে ভুগে মারাই যাচ্ছেন। জীবনের 2-3টা ডিগ্রি করতে গিয়ে জীবনে নিজেকে মরবিডিটি মর্টালিটিতে পরিণত করছেন। যতক্ষণই পড়বেন মনে রাখবেন আপনি যখন একটা স্ট্যাসিস হয়ে বসে থাকেন ততক্ষণ আপনার বোনস থেকে ক্যালসিয়ামটা এসে ব্লাডে জমা হয়। সো যত বেশি আপনি ইমোবিলাইজ করে রাখবেন আপনার বোনস থেকে ক্যালসিয়াম ব্লাডে এসে জমবে। সেটা ব্লাড ক্যালসিয়ামের জন্য ভালো, আপনার বোনসের জন্য ভালো না। দ্যাটস ওয়াই অর্থোপেডিক্সে দেখবেন যখন আপনাদের কোনো আত্মীয় স্বজন বা আপনাদের হাত পা কোনো কিছু ভেঙেছে, ফ্র্যাকচার হয়েছে, সেটাকে ফিক্সড করেছে, এভাবে ঝুলিয়ে দিয়েছে, তারপরে 3 বেলা ক্যালসিয়াম দিয়েছে। দেখেছেন কিনা দিতে? দেখেছেন কিনা বলেন? জি আপু। কেন দিয়েছে? যাতে এই ক্যালসিয়ামটা গিয়ে বোনসে, তার এই যে বোনস যে অনেকদিন ধরে ইমোবিলাইজ, সব ক্যালসিয়াম তো ব্লাডে এসে বসে থাকবে, ওদিক দিয়ে তো বোনস ফ্র্যাজাইল হয়ে যাবে। এই বোনসের ভিতরে যাতে হচ্ছে আপনার সাপ্লিমেন্ট ক্যালসিয়ামটুকু ঢুকে, দ্যাটস ওয়াই। তাইলে এই জায়গাটায় যে বোনসের ভিতর থেকে ক্যালসিয়ামটা বের হয়ে যায়, এটাকে বলা হয় অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, মানে বোনস রিজর্পশন। বোনসটা রিজর্পশন হয়ে বেশি বেশি ক্যালসিয়াম ব্লাডে চলে আসে, তাতে ব্লাড ক্যালসিয়াম বাড়লো, ব্লাড ক্যালসিয়ামের হোমিওস্ট্যাসিস হলো, কিন্তু আমার বোন ক্যালসিয়াম তো বাড়লো না। এবং আপনারা ব্লাড ক্যালসিয়ামের আমাকে একটা নর্মাল লেভেল বলেন তো আপুরা, আমি দুইটা বলি, 8.5 to 10.5, এটা পরীক্ষায় আসছে, রিকলস এর কোশ্চেন। আর মিলিমোলে বললে 2.2 to 2.6। বলেন তো কোনটা মিলিগ্রাম কোনটা মিলিমোল? আপু 8.5 to 10.5 ওটা হচ্ছে মিলিগ্রাম মিলিগ্রাম পার ডিএল, আর আর 2.2 to নিচেরটা হচ্ছে 2.6 মিলিমোল। মিলিমোল। এটাকে নোট করেন, এটা নোটে থাকবে, এটা পরীক্ষায় আসছে। মিলিমোলেও আসতে পারে পরীক্ষার হলে। বলেন আপু, আপনার কথা আমি শুনতে পারিনি। কে আমাকে কোশ্চেন করেছেন? কোশ্চেন মনে করেন আপু, ওনার মনে হয় অটোমেটিক মানে আচ্ছা, ওপেন হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপুরা এটা হচ্ছে আপনাদের রিকলসে আসছে, এটা নোট করেন, এটা আপনাদের নোট খাতায় উঠে যাবে। আপনারা নোট খাতাটা না সবসময় কাছে রাখবেন। আমি যেটাকে বলবো রিকলসে থাকবে, একদম সাথে সাথে নোট করে ফেলবেন। আমি তো ধীরে ধীরে পড়াই, সাথে সাথে নোট করে ফেলা যায়। binds to osteoblast which signal to osteoclast to cause resorption of bone and release calcium। শেষ, বোনসে এভাবে কাজ করে। মেইনলি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় আপু। একটা কথাই মনে রাখবেন যে আপু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, বোন রিজর্পশন হচ্ছে, শেষ। এবং ব্লাডে ক্যালসিয়াম বাড়িয়ে দিচ্ছে, শেষ। এটা হচ্ছে বোনসের কাজ। কিডনিতে কি করে? কিডনিতে দেখেন অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ফ্রম দা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। মেইনলি কোশ্চেন আসে যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে আপনার হচ্ছে কিডনির ক্যালসিয়ামটা কোথা থেকে রিঅ্যাবজর্পশন হয়? কই থেকে হবে? ডিসিটি থেকে ক্যালসিয়ামটা রিঅ্যাবজর্পশন হয়ে যায়। ডিক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ফসফেট। তাহলে ফসফেট যদি আপু বেশি বেশি রিঅ্যাবজর্পশন আপনারা কমায় দেন, সেটা কার সাথে বের হয়ে যাবে বলেন তো? বলেন। ইউরিনের সাথে বের হয়ে যাবে। ইউরিনের সাথে বের হয়ে যাবে। আচ্ছা বলেন তো বোনসের একটা ইনঅর্গানিক সাবস্টেন্সের নাম বলেন তো? ক্যালসিয়াম ফসফেট। মনে থাকবে বোনসের? এখন একটা ইনঅর্গানিক সাবস্টেন্স হিসেবে বোনসে ক্যালসিয়াম ফসফেট যুক্ত থাকে। এখন বেশি বেশি ফসফেট বের হয়ে যাচ্ছে, তাহলে ক্যালসিয়ামটা কি বাইন্ড হয়ে ফসফেটের সাথে যুক্ত হয়ে ইনঅর্গানিক সাবস্টেন্স হিসেবে থাকতে পারবে? না। পারবে কিনা? পারবে না। এইভাবে করে কিডনি এইভাবে করে আপনার হচ্ছে ক্যালসিয়ামকে হোমিওস্ট্যাসিস করে সুন্দর করে আপনার বোনস মানে বের করে দিচ্ছে। এরপর দেখেন ইন্টেস্টাইনে কিন্তু অ্যাবজর্পশন হয়, এটা মনে রাখতে হবে। ইন্টেস্টাইনে কিন্তু অ্যাবজর্পশন হয়। দেখেন ইনক্রিজ ইন্টেস্টিনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাই ইনক্রিজ অ্যাক্টিভেটেড ভিটামিন ডি। ভিটামিন ডি কি করে? ডাবল বাড়ায়, ইনক্রিজ ক্যালসিয়াম, ইনক্রিজ ফসফেট। অ্যাক্টিভেটেড ভিটামিন ডি ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন। এভাবে করে ক্যালসিয়ামটাকে বাড়াচ্ছে। বুঝতে পারছেন কিনা? জি আপু। আচ্ছা, গুড। এবার চলে আসেন ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম জিআইটি ভায়া। একটা কথা, সোডিয়াম ক্যালসিয়াম এটিপিএস এর মাধ্যমে। কোনটা দিয়ে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। শেষ। এখন আসেন এন্ডোসাইটোসিস, ক্যালসিয়াম বাইন্ডিং মেমব্রেন চ্যানেল। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদেরকে কি আমি পড়িয়েছি এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস? না আপু। আরে আজকে তো অনেক পড়া, তাহলে আসেন কোন ব্যাচে পড়াইছি, শুধু মনে হয় পড়াচ্ছি, কন্টিনিউয়াসলি তো ক্লাস। দেখেন আপু, একটা সেলের ভিতরে যে কোনো কিছু ঢুকবে,
সেল থেকে যে কোনো কিছু বের হবে, সেলের ভিতরে যখন কোনো কিছু ঢুকবে তার নাম হয়ে যায় এন্ডোসাইটোসিস। সেল থেকে যখন কোনো কিছু বের হবে, সবাই আনমিউট করেন, আমি যখন কাউকে ডাকবো কে কোন শব্দ করেন তখন দেখা যায়। প্রিয়া আপু, আপনার মনে হয় ক্যামেরা এবং অডিও দুটোই অন আছে, একটু আমি মিউট করে দিচ্ছি, সব মিউট করে দিচ্ছি, প্রিয়া আপু সব মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আগামী কতক্ষণ একটু ভালো করে খেয়াল রাখেন, আমাদের এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসছে। আচ্ছা আসেন আপু, দেখেন সেল থেকে যখন কোনো কিছু বের হবে তাকে বলা হয় এক্সোসাইটোসিস। সেলের ভিতরে যখন কোনো কিছু ঢুকবে তাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এই এক্সোসাইটোসিস মানে কি, দেখেন আপু, ধরে নিলাম এটা একটা নার্ভ টার্মিনাল, এটা একটা নার্ভ টার্মিনাল। এই নার্ভ টার্মিনালের মধ্যে আপনার হচ্ছে, দেখেন এই যে এখানে আমাদের নিউরো ট্রান্সমিটার সিক্রেট হয়, অ্যাসিটাইলকোলিন সিক্রেট হয় কিনা, রিমা আপু বলেন তো, সিক্রেট হয় কিনা? তাহলে এই যে সে যে বের হচ্ছে এটাকেই বলা হচ্ছে এক্সোসাইটোসিস। বুঝছেন আপু? তাহলে দিস ইজ অল অ্যাবাউট এক্সোসাইটোসিস। এখন আমরা পড়বো এন্ডোসাইটোসিস নিয়ে। সেলের ভিতরে কিছু জিনিস সলিড আকারে ঢুকতে পারে, সলিড সলিড জিনিস আমরা ইট করি, তাহলে তাকে বলা হয় সেলুলার ইটিং প্রসেস, সেটাকেই বলা হয় ফ্যাগোসাইটোসিস। ওকে, এটা হচ্ছে এক।